আমরা আজকে পড়বো সংকরায়ন টপিকটা দিয়ে স্টার্ট করব এবং বাকি যেগুলো টপিক আছে সেগুলো আজকেই ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। তো দেখো সংকরায়ন জিনিসটা কি। সংকরায়ন জিনিসটার জন্য আমি দেখো চারটা চিত্র এঁকে রাখছি। এটা একটা আলাদা শেপ, এটা একটা আলাদা শেপ, এটা একটা আলাদা শেপ, এটা একটা আলাদা শেপ। এইগুলোকে তুমি চিন্তা করতে পারো তোমাদের আলু হিসেবে, ঠিক আছে, আলু। সো চিন্তা করো আলু হিসেবে এই আলুগুলোর আকৃতি কি ভাইয়া? ভিন্ন ভিন্ন। তাহলে আমরা এই আলুগুলোর আকৃতি লিখবো ভিন্ন। আর যে আলুগুলো ধরো একজনের একটা আলুর ওজন 1 কেজি, একটা আলুর ওজন হচ্ছে 1/2 কেজি, তো দুইটার কি পুষ্টিগুণ সেম হবে না? তার মানে দুইটার শক্তিও সেম হবে না, তাহলে এটার আকৃতিও ভিন্ন, শক্তিও ভিন্ন। কিন্তু তুমি যখন এইগুলোকে বাজার থেকে কিনে এনে ভর্তা করলা, ভর্তা করার পর তোমার বাসায় হচ্ছে ধরো এখানে 5 জন মানুষ, তো 5 জন মানুষকে যখন তুমি এটা ভর্তা করার পরে সমানভাবে যদি না দাও, তাইলে কিন্তু একটা কুরুক্ষেত্র ওই বাসার মধ্যে বেঁধে যাবে যে আমাকে কম দিছে, ওকে বেশি দিছে। এইটা তো করা যাবে না। তার মানে সমান আকৃতির সমান হচ্ছে শক্তির বানাই নিয়ে তারপর তোমাকে ডিস্ট্রিবিউট করতে হবে। তার মানে আমার আলুগুলো ছিল কি ভিন্ন আকৃতির ভিন্ন শক্তির, এখন আমরা সেগুলোকে কি করলাম? সম আকৃতির বা সমান আকৃতির সমান শক্তির। এই যে ঘটনাটা তুমি যে প্রক্রিয়ার মাধ্যমে করলা, এটাকে বলা হয় সংকরায়ন। তাহলে এই আলুটাকে তোমরা এখন চিন্তা করবে অরবিটালের সাথে। তাহলে একটা অরবিটাল চিন্তা করো, ভিন্ন আকৃতির ভিন্ন শক্তির অরবিটাল গুলোকে সমান আকৃতির সমান শক্তির অরবিটালে রূপান্তর করার প্রক্রিয়াকে বলা হয় সংকরায়ন। ঠিক আছে, বোঝা গেছে? তো এই হচ্ছে সংকরায়নের সংজ্ঞা, যে ভিন্ন আকৃতির ভিন্ন শক্তির অরবিটাল গুলোকে সমান আকৃতির সমান শক্তির অরবিটালে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় সংকরায়ন। ঠিক আছে, সংকরায়নের সংজ্ঞাটা আমরা বুঝে গেছি। সো এই হচ্ছে সংকরায়নের যদি সংজ্ঞা হয়। এখন আসো সংকরায়নের যে অরবিটাল গুলো অংশ নাই, সংকরায়নে অরবিটাল গুলো যে অংশ নাই, এই অরবিটাল গুলোকে বলা হয় ভাইয়া সংকর অরবিটাল। কি অরবিটাল? সংকর অরবিটাল। যারা সংকরায়নে অংশ নাই এদেরকে বলা হয় সংকর অরবিটাল। তো সংকর অরবিটালের সংখ্যা যদি 2 হয়, সংকর অরবিটালের সংখ্যা যদি 2 হয়, তখন আমার সংকরায়ন হবে sp। সংকর অরবিটালের 3 হলে সংখ্যা, তখন আমার sp2। 4 হলে হবে sp3, 5 হলে হবে sp3d, 6 হলে sp3d2, 7 হলে sp3d3। দ্যাটস মিন সংকরায়নে যে অরবিটালটা অংশ নেয় তাদেরকে আমরা বলবো সংকর অরবিটাল। সংকর অরবিটালের সংখ্যা যদি 2 হয়, sp3 হলে sp2, 4 হলে sp3, 5 হলে sp3d, 6 হলে sp3d2, 7 হলে sp3d3। সো এই হচ্ছে তোমার সংকরায়নের একদম বেসিক অংশটা। আমাদের তো কোশ্চেনে এরকম দিবে যে একটা যৌগ দিয়ে বলবে সংকরায়ন কি সেটা বের করো। তো আমাদের ধরো যৌগ হিসেবে দিছে NH4+, বললো ভাইয়া এটা সংকরায়ন কি, হাইব্রিডাইজেশন কি, তখন আমাদের জন্য মূল নিয়মে করা একটু টাফ হয়ে যায়। সেজন্য আমরা নিচের দিকে দেখো একটা শর্টকাট সূত্র লিখে রাখছি। শর্টকাট সূত্রটা হচ্ছে, তুমি দেখো এখানে কি দেওয়া আছে, ½ V + m + a - c। এখানে v হচ্ছে ভাইয়া যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা। কেন্দ্রীয় যে মৌলটা আছে তার যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা। তাহলে হাইব্রিডাইজেশন সমান কি হবে? ½ এই NH4+ এ কম কে আছে? নাইট্রোজেন। তাহলে এটা আমার কি? এটা হচ্ছে আমার কেন্দ্রীয় মৌল। আমরা জানি নাইট্রোজেনের কেন্দ্রীয় মৌল যদি হয়, এটা যোজ্যতা স্তরের ইলেকট্রন কয়টা? নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমি তোমাদের বলি 7, মানে পারমাণবিক সংখ্যা। তাহলে 1s2 2s2 2p3। এখন 2s2 2p3 লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে? 2s2 2p3, মানে 2 আর 3 এ 5টা। তাহলে তার যোজ্যতা স্তরের ইলেকট্রন হচ্ছে 5। এখানে যে m-টা প্রকাশ করে, m আসলে বোঝায় একযোজী পরমাণু সংখ্যা। সবাই নোটের মধ্যে লিখবা একযোজী পরমাণু সংখ্যা। সবাই নোটে লিখো m = একযোজী পরমাণু সংখ্যা। এখন দেখো আমার এখানে একযোজী পরমাণু হাইড্রোজেন কয়টা আছে ভাইয়া? 4টা আছে। তাহলে আমরা এখানে বসাবো 5 + 4। এবার আসো প্লাস a দ্বারা কি বোঝাচ্ছে? প্লাস a দ্বারা বোঝাচ্ছে অ্যানায়ন সংখ্যা। অ্যানায়ন মানে কি চার্জ? নেগেটিভ চার্জ। দেখো তো এর মাথায় কোনো নেগেটিভ চার্জ নাই, তার মানে +0। এখানে -c দ্বারা কি বোঝাচ্ছে? -c মানে ক্যাটায়ন। ক্যাটায়ন কয়টা আছে ভাই? একটা আছে। ক্যাটায়ন পজিটিভ চার্জ, কিন্তু তোমার সূত্রে তুমি যদি পজিটিভ দেখো করবা কি? নেগেটিভ। তাহলে এখান থেকে তোমার সংকরায়ন আসবে ½ × 8 মানে 4। 4 মানে কি ভাইয়া? 4 মানে হচ্ছে sp3। তাহলে 4 মানে হচ্ছে sp3। ওকে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের প্রথম উদাহরণ ছিল আজকে। আমরা বেসিক্যালি এই উদাহরণটা দিয়ে শুরু করলাম যাতে আমাদের ক্যাটায়ন অ্যানায়ন পার্টটাও আমরা একবারে বুঝে ফেলতে পারি।
দেখো হাইব্রিডাইজেশন সমান কি হাফ ইনটু ভি। দেখো সালফার 16 নাম্বার গ্রুপের মৌল না, ও এসএসসি তে পড়ে, তো এটা কি ব্লক 10 যোগ করছিলাম 10 বিয়োগ করবা, তাহলে যোজ্যতা স্তরের ইলেকট্রন 6 প্লাস একযোজী পরমাণু সংখ্যা। অক্সিজেন কখনো দেখছো যে একা একা থাকে না, অক্সিজেন তাহলে একযোজী না, এটা তাহলে দ্বিযোজী। তাহলে কি করতে হবে, এই একযোজী তো না অক্সিজেন, তাহলে এম এর জায়গায় 0 বসাতে হবে। কোনো ক্যাটায়নও নাই কোনো অ্যানায়নও নাই, তাহলে হাফ ইনটু 6 মানে 3 মানে ভাইয়া এটা আসবে sp2। এবার তোমরা এটা করো তো XeOF2, এই যৌগটার সংকরায়ন সবার আগে কে বের করতে পারে দেখি, ভাইয়া পারে না তোমরা পারো। তাহলে হাইব্রিডাইজেশন সমান কি হবে হাফ ইনটু 8 প্লাস 0 প্লাস 2, তাহলে কত আসে 5 মানে sp3d। তো এইভাবে পারা লাগবে ভাই, আমি দেখো কত ফাস্ট করছি, এর থেকেও ফাস্ট করা যায়, লেখাই লাগে না, মুখেই করা যায়। সো এটা কি হবে দেখো কিভাবে হয়েছে, জেনন কেন্দ্রীয় মৌল, তাহলে যোজ্যতা স্তরের ইলেকট্রন নিষ্ক্রিয় মৌল 8, অক্সিজেন একযোজী না দ্বিযোজী, তাই 0 বসাইছি। ফ্লোরিন হচ্ছে একযোজী হিসেবে আমরা ধরব, অক্সিজেন বাদে আমরা এই জায়গায় সবাই একযোজী ধরব। কয়টা আছে ভাইয়া, দুইটা আছে, তাহলে 8 আর 2 10 ভাগ 2 5 মানে sp3d, এই যে sp3d। আমরা আশা করি ভাইয়া বুঝতে পেরেছি। তো এই হচ্ছে তোমার বেসিক্যালি এখানকার জায়গাগুলো। এখন আসো আমাদের এদের বন্ধন কোণ শিখতে হবে এবং আকৃতি শিখতে হবে ইন্ডিভিজুয়ালি প্রতিটা। তো আমরা চলো সেটা শুরু করি। তো এখন আমরা ধরে ধরে 3টা 4টার মধ্যে ধরে ধরে সলভ করব। সো ধরে ধরে সলভ যদি করি তাহলে আমরা এই সূত্রটা তো সবাই লিখে নিয়েছি, সূত্রটা সবাই সুন্দর মতো লিখে নিছো আশা করি। তো আমরা এটা মুছে দিলাম। এখন আসো আমরা sp এর উদাহরণে যদি যাই, তোমরা উদাহরণগুলো একটু লিখো। BeCl2 কার্বন ডাই অক্সাইড আর যত প্রকার কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে দ্যাটস মিন অ্যালকাইন। sp2 এর উদাহরণে যদি যাই তুমি মিলাই রাখবা LCl3 BCl3 BF3 BH3, এরকম অসংখ্য উদাহরণ হতে পারে। sp3 এর উদাহরণে যদি যাই, এটা হইতে পারে মিথেন, এটা হইতে পারে কেবলই বের করছে NH4+, এটা হতে পারে PH4+। তো এরকম অসংখ্য উদাহরণ হতে পারে, ঠিক আছে, সেরকম অসংখ্য উদাহরণ হতে পারে। তবে sp3 এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো হচ্ছে মিথেনের নিচে আমি লিখতেছি, একটা হচ্ছে অ্যামোনিয়া, একটা হচ্ছে পানি, ঠিক আছে, একটা হচ্ছে অ্যামোনিয়া, একটা হচ্ছে পানি। সো অ্যামোনিয়া আর পানি ব্যতিক্রম থেকে তুমি মনে রাখবা, অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের গ্রুপে নলকূপের পানিতে কি আছে ফসফরাস, তার মানে পানিতে মানে ফসফরাস, তাহলে অ্যামোনিয়ার নিচে PH3 ফসফিন, এটাও লিখে রাখো। আর পানি H2O, অক্সিজেনের নিচে কি আছে সালফার, তাহলে অক্সিজেনের নিচে H2S, এটাও লিখে রাখো। এগুলো হচ্ছে সব ব্যতিক্রম। ব্যতিক্রম মানে এদের স্ট্যান্ডার্ড বন্ধন কোণ এবং আকৃতি থেকে এরা ভিন্নতা প্রদর্শন করে, তাই এদেরকে বলা হয় ব্যতিক্রমধর্মী যৌগ, ঠিক আছে, এটা আমরা বুঝছি। এখন আসো এই যৌগটার মধ্যে তুমি বের করে দেখো বেরিলিয়াম ক্লোরাইড, এটা আসে সংকরায়ন sp। কেন, কারণ তুমি এটা একটা যদি আমি তোমাকে বের করে দেখাই বেরিলিয়াম ক্লোরাইড, ভি কত, বেরিলিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা 4, তার মানে এটা যোজ্যতা স্তরের ইলেকট্রন কত 1:2s2, 2s2 মানে দুইটা, ওকে 2, একযোজী পরমাণু ক্লোরিন আছে দুইটা, কোনো ক্যাটায়ন অ্যানায়ন নাই, তার মানে 2 মানে ভাইয়া sp। তেমনি আমি যদি LCl3 একটা বের করে দেখাই, তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে 13, গ্রুপ 13, ওই যে বর এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড নাইজেরিয়া এলো, দ্যাটস মিন অ্যালুমিনিয়াম 13 মানে পি ব্লক, 10 বিয়োগ করো তাহলে 3, তাহলে একযোজী, তাহলে হচ্ছে যোজ্যতা স্তর 3 আর ক্লোরিন 3, 6 ভাগ 2 মানে 3 মানে ভাইয়া sp2। সো আমরা আশা করি বুঝছি। সো মিথেনেরটা তো সবার মুখস্থই আছে, আমি অ্যামোনিয়ারটা বের করে দেখাই। সো অ্যামোনিয়ারটা কি হবে, নাইট্রোজেনের হচ্ছে কত ভাইয়া 5, হাইড্রোজেন আছে 3টা, তাহলে 8 ভাগ 4 2 4 মানে sp3। সো আমি সবগুলোই বের করে একটা একটা করে দেখাইছি, যে ভাইয়া যেগুলো লিখে দিছি বিশ্বাস করতে পারো, ঠিক আছে, এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই, ঠিক আছে। সো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই, ভাইয়া যেগুলো লিখে দিছি এগুলো মোটামুটি তুমি বলতে পারো, ঠিক আছে। এখন আসো এইটা যদি কার্বন নাম্বার যখন ট্রিপল বন্ড, তখন এটা যদি অ্যালকাইন হয়, তাহলে যখন আমার কার্বন নাম্বার যখন আমার হচ্ছে ডাবল বন্ড, তখন কি হবে, তখন এটা হবে ভাইয়া sp2, অ্যালকিন হলে হবে sp2। আর যখন আমার কার্বন নাম্বার সিঙ্গেল বন্ড হবে অ্যালকেন হবে, তখন এটা হবে sp3। এই জিনিসগুলো এখনই একটু নোট করে নাও, আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে আবারও কাজে লাগবে, ঠিক আছে, সেই জায়গাগুলো নোট করলাম। এবার আসো আমরা তিনটা করে এদের আকৃতি বন্ধন কোণ সবগুলো শেখা শুরু করি। সো আমরা যদি তিনটা করে একটু আঁকা শিখি, তাহলে এটা হচ্ছে আমরা ধরো sp এর জন্য রাখলাম, এটা আমরা sp2 এর জন্য রাখলাম, ওটা আমরা sp3 এর জন্য রাখলাম। সো এটা যদি আমাদের sp এর ঘর হয়, এটা আমাদের sp2 এর ঘর, আর এটা হচ্ছে আমাদের sp3 এর ঘর। তাহলে sp এর জন্য আমরা যদি একটু দেখি, sp তে অরবিটাল কয়টা ভাইয়া 2টা,
দুইটা, sp2 তে অরবিটাল তিনটা, sp3 তে অরবিটাল হচ্ছে চারটা। সো দুইটা অরবিটাল মানে তুমি এইগুলো প্রথম দুইটার বন্ধন কোণ বের করার জন্য একটা বৃত্ত কল্পনা করো। একটা বৃত্ত যদি তুমি ঘুরে আসো কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখন এখানে 2 দিয়ে ভাগ করবা, তাহলে 360 কে 360 ভাগ 2 কত হয়? তাহলে এটার বন্ধন কোণ আসবে ভাইয়া, বন্ধন কোণ আসবে হচ্ছে 180 ডিগ্রি। কত আসবে? 180 ডিগ্রি। এবার sp2 তে যদি দেখো এটার বন্ধন কোণ কত আসবে ভাইয়া? 360 কে 3 দিয়ে ভাগ করলে আসে 120 ডিগ্রি। আর sp3 তে তুমি যদি এই টেকনিক খাটাইতে যাও ভুল হবে একটু, কারণ sp3 অনেক কমন, আমাদের মুখস্থই আছে। এটা হবে 109.5 ডিগ্রি। ওকে, তাহলে বন্ধন কোণগুলো শেষ। এবার আসো বন্ধন কোণের পরে আমাদের কি শেখা লাগবে? আকৃতি শেখা লাগবে। তুমি চিন্তা করো একটা 180 ডিগ্রি বন্ধন কোণ যুক্ত কোনো একটা যৌগ কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে? কেন্দ্রে 180 ডিগ্রি করবে, আর কেন্দ্রে যে 180 ডিগ্রি করে তার সেই হচ্ছে আকৃতিটার নাম কি? সরল রেখা বা হচ্ছে লিনিয়ার শেপ। তার মানে 180 ডিগ্রি কোণ যে করবে তার আকৃতির নাম হবে সরল রৈখিক বা সরল রেখা, এবং এইটা হবে 180 ডিগ্রি। সো এইরকমই যদি আমরা এখন তোমাকে স্ট্রাকচারটা দেখাই, কেন্দ্রে সবসময় কেন্দ্রীয় মৌল থাকে, তাহলে BeCl2 বেরিলিয়াম আছে মাঝে, দুই সাইডে আমরা যদি ক্লোরিনকে দিয়ে দিই তাহলে দেখো তুমি কি হয়। এই জায়গা দিয়ে তুমি যদি দেখো এই বেরিলিয়াম ক্লোরিনের সাথে 180 ডিগ্রি কোণ তৈরি করতেছে। দ্যাটস মিন এটা হবে আমার হচ্ছে sp এর কাঠামো। তো আমরা আশা করি বুঝে গেছি। সো নেক্সট যদি যাই, নেক্সট হচ্ছে আমাদের sp2, তিনটা অরবিটাল আছে, তিনটা অরবিটাল, তিন বাহু নিয়ে কি বানানো যায় ভাই? ত্রিভুজ বানানো যায়। তাহলে এটা কি হবে? সমতলীয় ত্রিভুজ আকার। এটার আকৃতি কি হবে? সমতলীয় ত্রিভুজ আকার বা ত্রিকোণাকার। ত্রিভুজ আকার, তোমরা ত্রিকোণাকারটা একটু লিখো, ঠিক আছে? সো এখন তাহলে ত্রিভুজের শেপ দিতে গেলে কেন্দ্রীয় মৌল অ্যালুমিনিয়াম কই দেয়া লাগবে ভাইয়া? মাঝে দেয়া লাগবে। সো দিলাম মাঝে অ্যালুমিনিয়াম। সো অ্যালুমিনিয়াম মাঝে দেওয়ার পরে ত্রিভুজের শেপ বানাবো। ত্রিভুজের শেপ কেমন হয়? এরকম হয় না? তাহলে এই জায়গায় উপরে একটা ক্লোরিন দাও, নিচে একটা ক্লোরিন দাও, এখানে একটা ক্লোরিন দাও। তার মানে তিনটা বাহু দিলাম, তিন পাশে তিনটা ক্লোরিন দিলাম। এখন আসো এই তিনটা বাহুকে জাস্ট যোগ করে দাও এইভাবে। সো দেখো এই যে আমার ত্রিভুজ ডান। তো ত্রিভুজ ডান হয়েছে ঠিক আছে, বাট এই জায়গাটা যেটা হয়েছে অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়াম, এই যে ক্লোরিন, অ্যালুমিনিয়াম ক্লোরিন, এই যে মধ্যবর্তী বন্ধন কোণ এটা কত ডিগ্রি? 120 ডিগ্রি। কারণ কি? 360 কে 3 দিয়ে ভাগ করছো, 120 ডিগ্রি। বোঝা গেছে? এবার আসো sp3, অর্থাৎ চারটা সংকর অরবিটাল যুক্ত। এটা উদাহরণ কি ভাইয়া? এটার উদাহরণ ছিল মিথেন, সবথেকে সুন্দর উদাহরণ মিথেন। সো এখানে যদি আমরা দেখি এটার বন্ধন কোণ 109.5 ডিগ্রি, এবং এটা চারটা বাহু আছে। চারটা বাহু নিয়ে বলতে পারো ভাই চতুর্ভুজ গঠন করবে। হ্যাঁ, অনেকটা সেরকম। এটা করবে হচ্ছে চতুষ্কলকীয়। এটা করবে কি ভাইয়া? চতুষ্কলকীয়। তো চতুষ্কলকীয় আঁকা তো আবার একটু কঠিন। তুমি তো সমতলীয় ত্রিভুজ আকার আঁকতে পারো, তাহলে আগে ত্রিভুজ আকারটা আঁকবা, তারপরে একটা বাহু এক্সট্রা অ্যাড করে দিবা। এত তো প্যারা নাই, ত্রিভুজটা আঁকি না। চলো তাহলে ত্রিভুজটা যদি আঁকি, তাহলে ত্রিভুজটা কেমনে আঁকছিলাম? এরকম একটা বাহু দিছিলাম, এরকম একটা বাহু দিছিলাম, এরকম একটা বাহু দিছিলাম। আগে ত্রিভুজটা কমপ্লিট করি, তিনটা হাইড্রোজেন দিছিলাম। তো ত্রিভুজটা যদি কমপ্লিট করি এরকম একটা শেপ হয়। এখন আমার তো বাহু চারটা, তার মানে একটা হাত এখন এখান থেকে বের করে দাও হাইড্রোজেন। সো এখন জাস্ট এটা আর এটা মিলাই দাও। সো এটাই হচ্ছে তোমার চতুষ্কলকীয় আকৃতি, এটাই হচ্ছে তোমার মিথেনের স্ট্রাকচার। এবং প্রত্যেকের বন্ধন কোণ যদি তুমি খেয়াল করো তাহলে এখানে আসবে হচ্ছে 109.5 ডিগ্রি, ঠিক আছে? সো এই মিথেনের সাথে আমাদের অ্যামোনিয়ার পানির বন্ধন কোণ এবং শেপে ভিন্নতা আসে বলে আমরা এগুলোকে সবুজ কালি দিয়ে নিচে লিখছি। এইটাই ছিল বেসিক্যালি ভাই আমাদের sp2 sp3 এর বন্ধন কোণ এবং আকৃতি। আমি বিশ্বাস করি আমার স্টুডেন্ট যে কয়টা এখানে পড়ছো তারা সংকরায়ন জিনিসটা মুখস্থ করবে না, খাটা মুখস্থ করার বিষয় না। এটা আমি তোমাকে পুরো বুঝাই দিচ্ছি কিভাবে টেকনিক খাটায় মনে রাখা লাগে, ঠিক আছে? sp3d, sp3d2, sp3d3। তো এখানে আমার সংকর অরবিটাল কয়টা ভাইয়া? 5টা, 6টা, 7টা। সো 5টা মানে কি? 5টা বাহু বের করতে হবে, সোজা কথা। এটা sp3d এর আমি ব্যাপারটা বুঝি না, এটা এতবার আসে কেন? মানে এটা তো ভাই অনেক আমরা মুখস্থই করে ফেলি। দেখবা PCl5 এটা সব জায়গায় আসে, বোর্ডে আসে, অ্যাডমিশনে আসে, সব জায়গায়। পোলাপান মনে করে টিচার এটা পারে না, কিন্তু এটা তো ভাই মুখস্থ একদম। সো এইটা হচ্ছে PCl5 এর উদাহরণ, ঠিক আছে? সো এটা হচ্ছে PCl5 এর একটা উদাহরণ। তারপর আমরা এখানে যদি আরেকটা উদাহরণ দেখি সেটা আমাদের আছে SF6, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের
SF6। ওকে, এবার sp3d3 তে আমরা যদি আরেকটা উদাহরণে যাই, সেটা আমাদের আসে হচ্ছে IF7। ওকে, IF7 একটু আগে তুমি আরেকটা উদাহরণ দেখছো, সেটা হচ্ছে ভাই XeO2। সো XeO2 এটা হয়ে গেছে 8 আর 2 10 ভাগ 2 5 মানে sp3d। এখন যদি আমি তোমাকে XeO4 বলি, তাহলে 8 আর 4 12 12 ভাগ 2 মানে 6 6 মানে এই যে এইটা, তাহলে এইটা হবে SF6 কে আমি এভাবে লিখছি, এটা নিচে হবে SF6 তারপর XeO4। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবো আমরা। এই জিনিসগুলো মাথায় রাখলে আমাদের মোটামুটি এখানকার উদাহরণ যেগুলো আছে, কমন উদাহরণ, সেগুলো পারবো। এবার আসো, এটার তাহলে 5টা হাত দিতে হবে, তাহলে ফসফরাস দিব মাঝে, দিলাম 5টা হাত 6টা হাত 7টা। কেন আলাদা পড়াচ্ছেন? কারণ এই তিনটার স্ট্রাকচার আবার একরকম, আবার ওইগুলো কেন একসাথে পড়াইছেন? sp sp2 sp3 ওই তিনটার স্ট্রাকচার একরকম। তো যখনই 5টা হাত চলে আসবে তখন কি হবে জানো? উপরে একটা দিবা, নিচে একটা দিবা। তাহলে উপরে একটা হাত দাও, নিচে একটা হাত দাও, 2টা হাত ডান আর 3টা হাত দিক, তুমি 3টা হাত তুমি এইভাবে সাজাতে পারো। এইটা একটা এইদিকে, এই যে 3টা হাত দিছো। এবার 5টা হাতে দেখো তো 5টা ক্লোরিন বসাবো, কারণ 5টা একযোজী মৌল আছে, ক্লোরিন 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 ক্লোরিন। এবার চিন্তা করো ভাই, উপরে এবং নিচের চিন্তা আমি সব সময় পরে করব। উপরে এবং নিচের চিন্তা আমি সব সময় পরে করব। কেন পরে করবেন উপরে এবং নিচের চিন্তা? কারণ এটা হচ্ছে সব সময় উপরে একটা পিরামিড বানাবো, নিচে একটা পিরামিড বানাবো, সোজা স্ট্রাকচার। বাট মাঝে আছে কয়টা ভাইয়া? 3টা। তো এই 3টা নিয়ে কি বানানো যায়? ত্রিভুজ বানানো যায়। এই 3 বাহু এখন যোগ করেন, এই কোণা থেকে এই কোণা, এই কোণা থেকে এই কোণা, এই কোণা থেকে এই কোণা, ত্রিভুজ ডান। ওকে, এইবার তাহলে এটা ত্রিভুজ যেহেতু ডান, তুমি একটু লিখো না ভাইয়া, এটা কি আমার ত্রিকোণাকার, তাহলে এটা হচ্ছে ত্রিকোণাকার বা ত্রিভুজাকার, লিখো ত্রিকোণাকার। এবার দেখো উপরে কি বলছিলাম, উপরে একটা পিরামিড বানাবো, নিচে একটা পিরামিড বানাবো। সেই আমি কিন্তু মিশরের পিরামিড বানাচ্ছি এখন। দেখো তাহলে এটা একটা পিরামিড, এই যে এটা, এই উপরে একটা পিরামিডের তল, এটা একটা পিরামিডের তল, দ্যাটস মিন একটা পিরামিড, দুইটা পিরামিড, কি বলা হয়? দ্বি পিরামিডীয়। তাহলে এটার নাম হচ্ছে ত্রিকোণাকার দ্বি পিরামিডীয়। এটার স্ট্রাকচারের নাম ত্রিকোণাকার দ্বি পিরামিডীয়। এটার স্ট্রাকচারের নাম কি? নিচে যদি দেখা না যায় একটু কষ্ট করে লিখো, ত্রিকোণাকার দ্বি পিরামিডীয়, ত্রিকোণাকার দ্বি পিরামিডীয়। তাইলে বলো এটার বন্ধন কোণ কত ভাইয়া? আপনি বলছেন 360 কে ভাগ করতে থাকবা, যে 360, এখন শঙ্কর অরবিটাল কয়টা ভাইয়া? 5টা। তো 360 কে 5 দিয়ে ভাগ করলে কত আসে? 72 ডিগ্রি। তাহলে এটার বন্ধন কোণ হচ্ছে কত? 72 ডিগ্রি। ঠিক আছে, তাহলে sp3d এটা হচ্ছে PCl5। যখনই তুমি দেখবে sp3d, ভাইয়া বলছিল 5টা, উপরে একটা নিচে একটা বাদ, মানে মাঝের অংশ হবে ত্রিভুজ, উপরে দুইটা হবে পিরামিড, ত্রিকোণাকার দ্বি পিরামিড। আজ থেকে মুখস্থ করলে সমস্যা আছে, আমি তোমাকে ধরবো, মুখস্থ করা যাবে না। মুখস্থ করো, অসুবিধা নাই, না বুঝে মুখস্থ করো না। ঠিক আছে, এবার আসো sp3d2। সো sp3d2 তে যদি যাই SF6, সো SF6 তাহলে আমরা কি 6টা হাত দিব? এখানে দেখো তো 5টা হাত কেমনে দিছি, উপরে একটা নিচে একটা কনস্ট্যান্ট, এই পাশে 2টা দিছি, এই পাশে একটা দিছি, কিন্তু এখন তো এই পাশে আমার 2টাই লাগবে, 6টা হাত। তাহলে এই চিত্রটাই আমি কপি করব, জাস্ট একটু চেঞ্জ করব। দেখো S উপরে একটা নিচে একটা, ওকে, এই পাশে আপনি একটা দেন, 2টা, আরো 2টা লাগবে, সেম ভাবে আরো 2টা দিয়ে দেন, শেষ। 6টা হাতে 6টা ফ্লোরিন দিয়ে দেন, ওকে দিলাম। উপর নিচের চিন্তা পরে করবেন, আচ্ছা করতেছি, উপর নিচের চিন্তা পরে, তাহলে উপরের চিন্তা পরে, নিচের চিন্তা পরে, এই 4টা বাহু নিয়ে একটা চতুর্ভুজ বানান। ওকে, এই 4টা বাহু নিয়ে আমি একটা চতুর্ভুজ আগে বানাইলাম। সো চতুর্ভুজ বানাইছেন, উপর নিচে কি বানাবেন? পিরামিড বানাবেন। আচ্ছা বানান। দেখো তো ভাই কয়টা তল হয়েছে? তল কয়টা হয়েছে তুমি একটু যদি গুনো, এখানে 1টা 2টা 3টা 4টা, চতুর্ভুজের 4টা তল, 5টা 6টা 7টা 8টা, 8টা তল নিয়ে কি বলা হয়? অষ্টতলকীয়। তাহলে এটার শেপ কি হবে? অষ্টতলকীয়, অষ্টতলকীয়। এবং বন্ধন কোণ কত হবে ভাইয়া? বন্ধন কোণ প্রতিটার মধ্যে বন্ধন কোণ হবে 360 ভাগ কত? 360 ভাগ 6, তার মানে 60 ডিগ্রি করে। তাহলে বন্ধন কোণ হবে 60 ডিগ্রি করে। তো আমরা এটাও বুঝে নিলাম। ওকে, ঠিক আছে, বুঝছি তো ভাইরা? আশা করি বুঝছি। ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে। এবার আসো sp3d3 তে। তাহলে এইখানে তুমি 6টা হাত বানানো শিখে গেছো, তুমি কি 7টা হাত নিয়ে চিন্তা করবা? না, তুমি 6টা হাত বানাইতে পারো। আগে 6টা বানাই না, 6টা বানাবো, 6টার মধ্যে 6টা বানাবো। তাহলে I উপরে একটা নিচে একটা, এদিকে একটা এদিকে একটা, এদিকে একটা এদিকে একটা, 6টা এইভাবে বানাইছিলাম। 7 নাম্বার হাতটা কই দিবা? 7 নাম্বার হাতটা একটা বাইরে দিয়ে দাও। ওকে, 6 7 হাতে 7টা ফ্লোরিন দাও, ফ্লোরিন। উপর নিচের চিন্তা ভাই পরে। আচ্ছা ঠিক আছে, তাহলে মাঝের চিন্তা করেন। মাঝে 5টা হাত আছে, 5টা হাতে কি বানানো যায়? ছোটবেলায় শিখছো, পঞ্চভুজ বানানো যায়। তাহলে এখন আঁকো, পঞ্চভুজ আঁকো। 1 2 3 4
পঞ্চভুজ হয়ে গেছে, তার মানে মাঝখানে কি পাইছো? পঞ্চকোণীয়, লিখে ফেলেন পঞ্চকোণীয়। তাহলে এই যে এটা উপরে লিখলাম পঞ্চকোণীয়, আর উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড। তাহলে উপরে একটা পিরামিড দেন, নিচে একটা পিরামিড দেন। পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। এবং এটা ক্যালকুলেটর চাপেন, ক্যালকুলেটর চাপে 360 ভাগ 7 করেন, দেখবেন সম্ভবত আসবে এটা 51.43 ডিগ্রি। মিলাই দেখতে হবে একটু, 51.43 ডিগ্রি। সো এই হচ্ছে তোমার শঙ্করায়নের নরমাল যে যৌগগুলো ছিল সবগুলো। আমি কেন ভাই এইভাবে শিখাইলে, মুখস্থ তো করাইতে পারতেন। পরীক্ষার হলে তুমি এক্সাম হলের প্রেসারে থাকবা, তোমার মুখস্থ জিনিসগুলো সবথেকে বেশি ভুল হবে, মাথা আওলায় যায়। তো তুমি যদি এইভাবে বুঝে পড়ো, তোমার সাতটা মানে ভাই বলছিল কি উপরে 2টা ব্ল্যাঙ্ক, মাঝে থাকে 5টা মানে কি বানানো যায়? পঞ্চভুজ। তাহলে পঞ্চকোণীয়, উপরে পিরামিড, নিচে পিরামিড, দ্বিপিরামিডীয়। শেষ। এটা যদি ইংলিশে আসে তাহলে কি? পেন্টাগোনাল। পঞ্চকোণীয় মানে পেন্টাগোনাল, দ্বিপিরামিড মানে কি? বাইপিরামিড। তাহলে পেন্টাগোনাল, বাইপিরামিডাল বা পেন্টাগোনাল, বাইপিরামিড। এটা যদি আসে অষ্টতলকীয়, এটার নাম আসবে ইংলিশে লিখে রাখো অক্টাহেড্রাল, অক্টাহেড্রাল নামে আসবে। এটা যদি আসে তাহলে কি হবে? ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় মানে ট্রাইগোনাল বাইপিরামিডাল, ট্রাইগোনাল বাইপিরামিডাল। NH3 মিথেন, অ্যামোনিয়া আর পানি, এই তিনটার মধ্যে এখন পার্থক্য করব। সো মিথেন আছে এখানে, এখানে আমাদের অ্যামোনিয়া, এখানে আমাদের পানি। দেখো আমাদের যে কাহিনীটা এখানে হয়, মিথেন, অ্যামোনিয়া আর পানির মধ্যে আমাদের মনে রাখতে হবে একটা রুল। সেই রুলের নাম হচ্ছে VSEPR থিওরি। এটার নাম কি? VSEPR থিওরি। সো আমি যদি তোমাকে এই জায়গাটায় লিখে দিই VSEPR থিওরি, সো এটার পূর্ণরূপ হচ্ছে ভ্যালেন্স। আমি বলে দিচ্ছি একটু বাংলাটা, বাংলা সহ ইংলিশের পূর্ণ রূপটা ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এটা মানে ভ্যালেন্স মানে কি? যোজ্যতা স্তরের, যোজ্যতায় শেল মানে স্তর, ইলেকট্রন মানে ইলেকট্রন, পেয়ার মানে জোড়, আর রিপালশন মানে বিকর্ষণ। অর্থাৎ যোজ্যতা স্তরের ইলেকট্রন জোড়ের বিকর্ষণ মতবাদ। বাংলাটা পুরো লিখো, যোজ্যতা স্তরের ইলেকট্রন জোড়ের বিকর্ষণ মতবাদ আমাদেরকে এটাই বলে হচ্ছে লোন পেয়ার বিকর্ষণ is greater than লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ is greater than বন্ড পেয়ার বিকর্ষণ। এটাই হচ্ছে আমাদের ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি ব্যাখ্যা করে। সো এটা দ্বারা কি বুঝি? বলা হচ্ছে যে আমাদের যদি দুইটা লোন পেয়ার একটা যৌগের মধ্যে থাকে, লোন পেয়ার মানে মুক্ত জোড় ইলেকট্রন, তাদের মধ্যে বিকর্ষণটা সবচেয়ে বেশি শক্তিশালী হবে। তারপরে আমাদের যদি এক জোড়া লোন পেয়ার এক জোড়া বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ হয়, অর্থাৎ মুক্ত জোড় আর বন্ধন জোড়ের মধ্যে বিকর্ষণ হয়, সেই বিকর্ষণটা মধ্যম মানের হবে। আর যদি বন্ধন জোড়ের মধ্যে বিকর্ষণ হয়, সেই বিকর্ষণটা সবচেয়ে বেশি দুর্বল হবে, উইক হবে। এবং এইটাকে আমরা নগণ্য ধরবো। কি ধরবো? নগণ্য। এটার কার্যকারিতা নগণ্য ধরবো, এই লাস্টেরটা। সো তাইলে আমরা মিথেনে যদি খেয়াল করি, আমরা যদি স্ট্রাকচারটা একটু আবার দেখি, এখানে হাইড্রোজেন, এখানে আমরা হাইড্রোজেন ছিল। এই স্ট্রাকচারে তুমি খেয়াল করো, আমার কেন্দ্রীয় মৌল কার্বন, কার্বনের যোজ্যতা ইলেকট্রন কয়টা ভাইয়া? 4টা। আমরা এটা জানি, 1s2 2s2 2p2, 2s2 2p2 মানে যোজ্যতা ইলেকট্রন 4টা। এবং তার দেখো বন্ধন কয়টা করছে, লাঠি কয়টা? 1টা 2টা 3টা 4টা, 4টা লাঠি মানে 4টা বন্ধন করছে। এবং আমরা জানি এই বন্ধনে কার্বন একটা ইলেকট্রন দিছে, হাইড্রোজেন একটা ইলেকট্রন দিছে, কার্বন একটা দিছে, হাইড্রোজেন একটা দিছে, কার্বন একটা হাইড্রোজেন একটা, কার্বন একটা হাইড্রোজেন একটা। তার মানে এই 4টা লাঠিতে কার্বন 4টা ইলেকট্রন ডোনেট করে বন্ধন করছে। মানে কার্বনের যোজ্যতা ইলেকট্রন ছিল 4টা, বন্ধন ইলেকট্রন কয়টা? 4টা, কারণ 4টা সে দিয়ে দিছে। তাহলে এখন তার মুক্ত ইলেকট্রন কয়টা? 4 বিয়োগ 4 0। এটা তো বুঝতেছো। বন্ড পেয়ার মানে কি? 4টা বন্ধন করছে। লোন পেয়ার মানে কি? 0টা। লোন পেয়ার মানে কি ভাইয়া? 0টা। আমরা আশা করি এটা বুঝছি। এবার আসো অ্যামোনিয়ার ক্ষেত্রে। অ্যামোনিয়ার স্ট্রাকচারটা যদি আঁকি, নাইট্রোজেন নাইট্রোজেন লাস্টের ইলেকট্রন কয়টা থাকে? যোজ্যতা ইলেকট্রন 5টা। সে এখানে 3টা বন্ধনে কয়টা ইলেকট্রন দিচ্ছে? 3টা। তাহলে 5 ভাগ 3, 5 বিয়োগ 3 2। তাহলে 2টা তার মুক্ত ইলেকট্রন, 2টা তার কি ইলেকট্রন? মুক্ত ইলেকট্রন। কিন্তু এটা হচ্ছে আমরা পেয়ার আকারে কল্পনা করব। তাহলে 2টা মুক্ত ইলেকট্রন নিয়ে কয় জোড়া হয়? ভাইয়া 2 ভাগ 2। তাহলে একটা লোন পেয়ার তার থাকে। তার মানে অ্যামোনিয়াতে যেটা আছে লোন পেয়ার কিন্তু একটা আছে, যেটা এখানে ছিল না। এবার আসো পানিতে আমার কেন্দ্রীয় মৌল অক্সিজেন, এইভাবে স্ট্রাকচারটা থাকে। সো অক্সিজেনের লোন পেয়ার, অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টা ভাইয়া? অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 1s2 2s2 2p4, 2s2 2p4 মানে 6টা। 2টা বন্ধন এসে 2টা দিয়ে দিছে, 6 বিয়োগ 2 4, 4 মানে 4টা মুক্ত ইলেকট্রন, আর 4টা মুক্ত ইলেকট্রনকে 2 দিয়ে ভাগ করলে 2টা লোন পেয়ার। তাহলে এই লোন পেয়ার হচ্ছে
দুইটা। সো খেয়াল করো, তাইলে আমরা পেয়ে গেলাম আমাদের মিথেনে কোনো লোন পেয়ার নাই, তার মানে এই জায়গায় যে বিকর্ষণ কাজ করবে সেটা হচ্ছে বন্ড পেয়ার বিপি বিপি। এই জায়গায় যে বিকর্ষণ কাজ করবে সেটা হচ্ছে একটা লোন পেয়ার আছে, তার মানে একটা লোন পেয়ার একটা বন্ড পেয়ার, লোন পেয়ার বন্ড পেয়ার। আর এখানে যে লোন পেয়ার আছে সেটা হচ্ছে দুই জোড়া, তার মানে এখানে দুই জোড়া যেরকম থাকে, তার মানে এটা হবে লোন পেয়ার বিকর্ষণ। আর আমরা করে আসছি লোন পেয়ার বিকর্ষণ সবচেয়ে বেশি শক্তিশালী, এবং এই শক্তিশালীতার কারণে তার বন্ধন কোণ স্ট্যান্ডার্ড যে ভ্যালুটা ছিল 109.5 ডিগ্রি থেকে সব থেকে বেশি হচ্ছে ডিফ্লেক্ট করবে বা সব থেকে বেশি কমে যাবে। সো এটা হচ্ছে মধ্যম মানের আকর্ষণ বিকর্ষণ মতবাদ, তাই এখানে একটু কমে যায়, এটা হবে 107 ডিগ্রি। এইটা হয়ে যাবে ভাইয়া আরো কমবে, আরো 2.5 ডিগ্রি কমে 109.5 ডিগ্রি থেকে এটা হয়ে যাবে 104.5 ডিগ্রি। তো আমাদেরকে এই ব্যাখ্যাগুলোই দিতে হবে। সেই ব্যাখ্যাগুলো যদি পড়ো, তাইলে আমাদের যদি কখনো এমসিকিউ এর মধ্যে এইভাবে ব্যাখ্যামূলক কোশ্চেন গুলো দিয়ে কঠিন করতে চাই, আমরা সবকিছু পারবো ইনশাআল্লাহ। তো আমরা কি বুঝতে পেরেছি? আকৃতিগুলো যদি বলি, মিথেনের চতুষ্ফলকীয়, অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো তো এটা কি হয়েছে, এটা হয়ে গেছে অনেকটা ত্রিকোণাকার, সমতলীয় ত্রিকোণাকার হয়ে গেছে। আর এইটা হয়ে গেছে ভাই উল্টা ভি শেপ। কারণ কি দেখো, এই যে আমি যদি একটু অন্য কালিতে দেখাই, এটা হয়ে গেছে এরকম উল্টা ভি শেপ। সো এইটাই ছিল মূলত ব্যাখ্যা। এক ব্যাখ্যা দিয়ে সব কভার করা যায়, এই জন্য ব্যাখ্যাটা দিয়ে দিলাম, যাদের বেসিক ক্লিয়ার না বেসিকটা ক্লিয়ার করলাম। এবার আসো অ্যামোনিয়া ভার্সেস ফসফিন। অ্যামোনিয়া গ্রুপ কত? 15। আবার এখানে গ্রুপ 15 নিচের মৌল ফসফিন, PH3, সরি ফসফিন না, হচ্ছে ফসফরাস, এটা যৌগটার নাম ফসফিন। তারপর আছে পানি আর H2S, এই দুইটার মধ্যে কিছু জিনিস দেখাবো। সো অ্যামোনিয়ার ক্ষেত্রে কেমনই দেখে আসছো sp3, এটাও ভাই sp3, আবার পানিতেও sp3, এটাও sp3, তার মানে সব সেম হওয়ার কথা। অ্যামোনিয়া হচ্ছে আমাদের 107 ডিগ্রি, কত? 107 ডিগ্রি। আর এখানে পানি শিখে আসছে 104.5 ডিগ্রি। দ্যাটস মিন ফসফিন কি 107 ডিগ্রি হওয়ার কথা ছিল? না, হবে না। কারণ কি দেখো, তুমি যদি একটা গ্রুপের উপর থেকে নিচে যাও, নাইট্রোজেন আছে ফসফরাস আছে, উপর থেকে নিচে, এটা গ্রুপ 15, উপর থেকে নিচে গেলে আকারটা আস্তে আস্তে বাড়ে। আমরা শিখছি কতদিন, আকার যদি বাড়ে, মনে রাখবা আকার যদি বাড়ে তাহলে আমাদের যে ভিএসইপিআর থিওরির যে লোন পেয়ার ইলেকট্রনের যে মানে লোন পেয়ার ইলেকট্রনের যে আমাদের প্রভাবটা ছিল সেটা তার উপর বেশি খাটে। তার উপর যদি বেশি খাটে তাহলে তার বন্ধন কোণ কত বেশি কমে যায়। মনে রাখবা লোন পেয়ার ইলেকট্রন যৌগের মধ্যে থাকা মানে ওই জায়গায় বন্ধন কোণ যেটা হওয়ার কথা ছিল তার থেকে কমে যাবে। এটা গেল প্রথম রিজন। তাহলে এখানেও তো আমার একজোড়া লোন পেয়ার আছে, এখানেও একজোড়া লোন পেয়ার আছে, তাহলে এবার কারটা বেশি কমবে, যার আকারটা বড় হবে তার উপরে এই মুক্তজোড় ইলেকট্রনের প্রভাবটা বেশি থাকবে। সেজন্য অ্যামোনিয়া 107 ডিগ্রি ঠিকই থাকলো, কিন্তু ফসফিন হয়ে গেছে 90 হচ্ছে 4 ডিগ্রি। কত? 94 ডিগ্রি হয়ে গেছে, এটা 94 ডিগ্রি। তেমনি পানি থাকলো হচ্ছে 104.5 ডিগ্রি, কারণ এখানে কেন্দ্রীয় মৌল অক্সিজেন, আর সালফার কি জাস্ট অক্সিজেন, ও SSC তে পড়ে, গ্রুপ 16 এর নিচের মৌল। তাহলে এই জায়গায় সালফারের আকার বড় হয়ে গেছে, আকার বড় হলে আমার মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব তার উপর বেশি কাজ করে, তার বন্ধন কোণটা বেশি কমে আসে। তো বন্ধন কোণ যদি কমে আসে তাহলে এটা হয়ে যাবে 92 ডিগ্রি, কোন জায়গায় পাবা, কোন জায়গায় পাবা 92.2 ডিগ্রি। তো এই হচ্ছে তোমার ব্যাখ্যা, কিন্তু আকৃতি কিন্তু সেম থাকবে। এটা আকৃতি কি ছিল? সমতলীয় ত্রিকোণাকার, সমতলীয় ত্রিভুজাকার বা ত্রিকোণাকার, এটাই থাকবে ত্রিকোণাকার, এটাও সেমই থাকবে। আর এটার আকৃতি কি ছিল? উল্টা ভি। এটা যেমন উল্টা ভি ছিল, এটা উল্টা ভি থাকবে, বাট বন্ধন কোণগুলো হ্রাস পাবে। সো এইটা ছিল এক ধরনের ব্যতিক্রম। আরো 3টা ব্যতিক্রম আছে। আর 3টা ব্যতিক্রম কি? সেটা হচ্ছে দেখো, জেনন ডাইফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড, আর হচ্ছে জেনন হেক্সাফ্লোরাইড। সো এদের সংকরায়ন দেখি। এটা হচ্ছে আমাদের আসবে 8 আর 2 10 ভাগ 2 5, 5 মানে হচ্ছে আমাদের sp3d। এটা 8 4 12 ভাগ 2 মানে 6 মানে sp3d2, আর 7 মানে হচ্ছে sp3d3। আচ্ছা, এতটুকু আমাদের ক্লিয়ার। তাহলে তুমি আমাকে বলো যে ভাইয়া sp3d মানে কি? 5টা সংকর অরবিটাল, sp3d 5টা সংকর অরবিটাল, 5টা হলে উপরে একটা নিচে পাকা, তিন কোণায় 3টা বাহু, ত্রিভুজাকার, সমতল ত্রিকোণাকার, দ্বিপিরামিড। এটা হওয়ার কথা, হয় কিনা দেখি। তাহলে আমরা জেননকে মাঝে দিব, এটা 5 আসছে তাই না? 5 মানে sp3d, 5টা হাত দিয়ে দাও, 1 2 3 4 5। এবার বলো ভাই 5টা হাত তো আপনি দিলেন, কিন্তু আমার ক্লোরিন তো আছে 2টা,
একজনই পরমাণু তো আছে দুইটা, আমি তো 5 হাতে 5 জনকে বসাইতে পারতেছি না। তার মানে তুমি বুঝবে আমার ব্যতিক্রম কখন হবে, ব্যতিক্রম তখনই হবে আমার শঙ্কর অরবিটাল আসছে 5টা কিন্তু আমার একজনই পরমাণু আছে 2টা, তার মানে এই জায়গায় তোমার ব্যতিক্রম ধর্মী শেপ আসবে। তো আমি তাহলে একটা ফ্লোরিনকে উপরে দিব আর একটা ফ্লোরিনকে নিচে দিব, বাকি তিনটা আমার ফিল আপ করার জায়গা নাই। তাহলে এইটা কি হবে, এইটা হবে 180 ডিগ্রি কেন্দ্রে কোণ উৎপন্ন করবে। এই স্ট্রাকচারের নাম হচ্ছে সরল রৈখিক। সো এই স্ট্রাকচারটা হয়ে গেল সরল রৈখিক, হওয়ার কথা ছিল কি ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। ঠিক আছে, এবার আসে এটা sp3d2 6টা, 6 মানে অষ্টতলকে হওয়ার কথা, দেখা যাক কি হয়। তাহলে জেনন 6টা হাত দাও, দিলাম 6টা হাত, হইলো না তো 6টা হাতে তো 6 জন বসতে পারতেছে না। ফ্লোরিন আছে 4টা, 4 হাতে 4টা ফ্লোরিন আমি এখানে বসাই দিলাম, যেহেতু আমার উপর নিচের চিন্তা বাদ দিয়ে 4 হাতে 4টা দিলে আমার একটা চতুর্ভুজ টাইপ হয়ে যাচ্ছে। তো এইটার নাম কি ভাইয়া, 4 হাতে 4 জন সমতলীয় বর্গাকার। এই শেপের নাম কি সমতলীয় বর্গাকার। এটা বন্ধন কোণ কত ভাইয়া, অনেকে মনে করবা 360, 6টা শঙ্কর অরবিটাল 6 দিয়ে ভাগ করছি 60 ডিগ্রি হবে না। 6টা শঙ্কর অরবিটালে কি হয়েছে, আমার তো একজনই পরমাণু 4টা, তার মানে এটার বন্ধন কোণ হবে 360 ডিগ্রি ভাগ 4 মানে 90 ডিগ্রি। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। এবার আসে xcf6 sp3d3 মানে এটা কি 7টা শঙ্কর অরবিটাল, তাহলে পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয় হওয়ার কথা, দেখা যাক কি হয়। তাহলে জেনন 6টা হাতে 6টা হাত দিলাম আর এই বাইরে একটা দিলাম। তাহলে ফ্লোরিন তো এখন আমার 6টা আছে, 7টা তো নাই, তাহলে 6 হাতে 6টা ফ্লোরিন দিব, বাইরেরটাতে দিব না। 6 হাতে 6টা ফ্লোরিন মানে মাঝে আমি একটা চতুর্ভুজ বানাবো, উপরে একটা পিরামিড নিচে একটা পিরামিড, এটার নাম কি অষ্টতলকীয়। তাহলে এটা হবে কি ভাই আমার অষ্টতলকীয়। এটা শেপ, এটা আকৃতি কি হবে 360 ভাগ 6 মানে 60, 360 ভাগ 6 মানে এইটা হবে 60 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি। ঠিক আছে ভাইরা, বুঝতে পেরেছি। তো এই হচ্ছে আমাদের শঙ্করায়নের ব্যতিক্রম গুলো আমি তোমাকে করাই দিলাম। ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে এরকম যে ClF3 এটা শঙ্করায়ন কি ও আকৃতি কি, এটাও কিন্তু ব্যতিক্রমের মধ্যে পড়ে। তো এটা ভাইকে একটু কমেন্ট করে জানাই দিও, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন ClF3 এর শঙ্করায়ন কি আর আকৃতি কি। এখন আমরা যেটাই মুভ করব সেটা হচ্ছে আমাদের জটিল যৌগের শঙ্করায়ন, জটিল যৌগের শঙ্করায়ন। সো জটিল যৌগের শঙ্করায়ন বুঝতে হলে ফার্স্ট অফ অল তোমাকে জটিল যৌগ চিনতে হবে। সো জটিল যৌগ কেমন দেখতে হয়, তুমি যদি একটু খেয়াল করো আমাদের এরকম একটা যৌগ আছে K4FeCN6 এটা। সো পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট এটার নাম। ঠিক আছে, পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট এই যৌগটা দেখে তুমি কি কি জিনিস দেখে বুঝবা যে এটা আমার জটিল যৌগ। ফার্স্ট অফ অল মোস্ট অফ দা জটিল যৌগে তোমার এরকম থার্ড ব্র্যাকেট থাকবে। সেকেন্ড কথা, যে জটিল যৌগের যে কেন্দ্রীয় মৌলটা থাকবে এই ব্র্যাকেটের মধ্যে কেন্দ্রীয় মৌলটা সচরাচর থাকে, এবং এই কেন্দ্রীয় মৌলটা বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখবা তোমার অবস্থানান্তর ধাতু বা মৌল হবে, অবস্থানান্তর হলে তো ধাতুই হয়। আর এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সচরাচর যেটা থাকে এটাকে ভাই একটা স্পেশাল নামে ডাকা হয়, সেটা হচ্ছে লিগ্যান্ড। এবং লিগ্যান্ডের সাথে ফার্স্ট ব্র্যাকেট এই বাইরে থাকতে পারে কখনো লিগ্যান্ড, যে অবস্থানান্তর ধাতু গেল লিগ্যান্ড গেল, এইখানে একটা পটাশিয়াম দেখতেছো, এই পটাশিয়াম বা আরো যদি অন্য কেউ সালফেট টালফেট থাকে দ্যাটস মিন একটা ক্যাটায়ন অথবা একটা অ্যানায়ন থাকবে। এই হচ্ছে তোমার ওভারঅল জটিল যৌগের স্ট্রাকচার। সো আমি যদি আরেকটা জটিল যৌগ তোমাকে এখন লিখে দিই, তুমি একটু মিলাইলে তুমি বুঝতে পারবা যে আমাদের টেট্রাঅ্যামিন, তাহলে NH3 টেট্রাঅ্যামিন কপার থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম সালফেট দিলাম, তাহলে টেট্রাঅ্যামিন কপার সালফেট। এই যৌগটার সাথে উপরের স্ট্রাকচারটা মিলাই, দেখো ভাইয়া থার্ড ব্র্যাকেট থাকার কথা আছে, অবস্থানান্তর ধাতু কপার থাকার কথা আছে, লিগ্যান্ড হিসেবে অ্যামোনিয়া আছে, ক্যাটায়ন বা অ্যানায়নের মধ্যে অ্যানায়ন আছে, দ্যাটস মিন এটা একটা জটিল যৌগ। ঠিক আছে, তো এই জিনিসটা একটু মাথায় রাখবে। সো দেখো ভাইরা, জটিল যৌগের শঙ্করায়ন যদি তোমাকে পাঠতে হয় তোমাকে তাইলে এই যে পোরশন লিগ্যান্ড, এই লিগ্যান্ড সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকা লাগবে। এই জন্য আমি যেটা করছি এই পাশে লিগ্যান্ড সম্পর্কে তোমাদের বেশ কিছু তথ্য লিখে রাখছি, একটু নোট করবা। লিগ্যান্ড হচ্ছে তারাই যারা জোড়ায় জোড়ায় লোন পেয়ার ইলেকট্রন দান করে। সো যখন তুমি জোড়ায় জোড়ায় বলবা তখন আর লোন পেয়ার বলার দরকার নাই, মানে তারা যারা হচ্ছে জোড়ায় জোড়ায় মুক্ত ইলেকট্রন দান করে। যেমন আমাদের ধরো এখানে অ্যামোনিয়া আছে,
অ্যামোনিয়াতে কেবলই দেখে আসছে একজোড়া লোন পেয়ার ছিল। এই যে একজোড়া লোন পেয়ার থাকলো, এটাকে সে যখন দান করবে তখন এটা যেহেতু সে দান করতে পারে, তাই এই অ্যামোনিয়াকে একটা লিগ্যান্ড বলা হয়। লিগ্যান্ড কি? যারা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন দান করে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। কি বন্ধন? লিগ্যান্ড গুলো কি বন্ধন করে ভাইয়া? সন্নিবেশ সমযোজী বন্ধন। সন্নিবেশ সমযোজী বন্ধন কিভাবে করে? এই লিগ্যান্ড শুধুমাত্র তারাই দান করে, এরা কিন্তু আর গ্রহণ করে না। সো এই লিগ্যান্ড গুলো দান করে দেয় আর একজন বসে বসে খায়, কিন্তু দুইজনই উপকৃত হয়েছে। এই বন্ধনের নাম হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তার মানে লিগ্যান্ডের সংজ্ঞা হচ্ছে যারা লোন পেয়ার ইলেকট্রন দান করে বা মুক্তজোড় ইলেকট্রন দান করে সন্নিবেশ বন্ধন গঠনে অংশগ্রহণ করে, তাদেরকে আমরা বলি লিগ্যান্ড। এখন লিগ্যান্ড হচ্ছে দুই তিন ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে আমরা দেখো স্ট্রং লিগ্যান্ড দিছি, একটা উইক লিগ্যান্ড দিছি। সো স্ট্রং লিগ্যান্ডের মধ্যে আমাদের বেশ কিছু উদাহরণ আছে। সো আমরা একটু লিগ্যান্ডের নামগুলো যদি পড়ি, দেখো CN, তারপরে হচ্ছে আমাদের CO, NO, তারপরে এখানে আছে NH3, তারপরে পানি, এটা হচ্ছে আমার হ্যালো গ্রুপের, এটা হচ্ছে সায়ানো, আর এটা হচ্ছে হাইড্রোক্সো। আচ্ছা, এই লিগ্যান্ড গুলোর নামগুলো একটু মনে রাখবা, কারণ আমরা এমনিতে যে নামে ডাকি সেই নামটা আসলে লিগ্যান্ডে একটু চেঞ্জ হয়ে যায়। তো এই লিগ্যান্ডের নাম হচ্ছে সায়ানো, এটার নাম হচ্ছে CO যুক্ত আমরা কি জানি? CO Fe, আয়রন নিকেল কোবার জানি না, কিন্তু এটার নাম কিন্তু কার্বনিল। এটার নাম কি? কার্বনিল। এটার নাম হচ্ছে নাইট্রোসো। এটার নাম কি ভাইয়া? নাইট্রোসো। এটার নাম অ্যামিন জানি না, এটার নাম এখন হয়ে যাবে অ্যামিন। ঠিক আছে। তারপর এটা হচ্ছে কি জানি? পানি না, পানি কি অ্যাকুয়াফিনা একটা বোতল দেখো না, তো পানি থেকে এটার নাম হবে অ্যাকুয়া, এটার নাম হবে কি? অ্যাকুয়া। আর এটা কি? এটা হচ্ছে হ্যালো মানে কি? এখানে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন সব থাকতে পারে, হ্যালোজেন গ্রুপ। এটা হবে সায়ানোকে উপরে একটা দিছি নাকি? দেখো তো, হ্যাঁ উপরে দিছিলাম, আবার দেখি। এটার নাম কি ভাই? হাইড্রক্সিল জানি না, এটা এই জায়গায় হয়ে যাবে হাইড্রোক্সো। মানে ইংলিশে লিখি, বাংলায় লিখলে একটু ঝামেলা হচ্ছে, হাইড্রোক্সো। তো এই হচ্ছে তোমার মোটামুটি ব্যাপার। এখান থেকে আমরা তাইলে লিগ্যান্ড গুলোর নামগুলো একটু শিখে নিলাম। তাইলে এখন আমি তোমাকে পড়াইতে পারি কোনটা স্ট্রং কোনটা উইক। সো স্ট্রং লিগ্যান্ডের মধ্যে আছে তাইলে কি কি? CN, CO, NO, এই সিরিয়ালে মনে রাখবা। CO NO CN, CO NO CN, CO NO CN। কি? CO হচ্ছে কার্বনিল, NO হচ্ছে নাইট্রোসো, CN হচ্ছে সায়ানো। আর অ্যামোনিয়া হতে পারে বা অ্যামিন হতে পারে যখন সেটা নিকেলের সাথে থাকে। নিকেলের সাথে অ্যামিন থাকলে সেটা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড। স্ট্রং লিগ্যান্ডের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে তারা অরবিটালের ইলেকট্রন গুলোকে কম্প্রেস করতে পারে। এটা হয়তো বুঝবা না এখন, একটু পরে স্ট্রাকচারে বুঝবা। এবার উইক লিগ্যান্ড কি করে? উইক লিগ্যান্ড কারা কারা? তাহলে বাকি যারা আছে সবাই উইক লিগ্যান্ড, যেমন হাইড্রক্সো, তারপরে হচ্ছে হাইড্রক্সো, অ্যামিন, তারপর অ্যাকুয়া, এগুলো সব হচ্ছে আমার উইক লিগ্যান্ড। সো এটা গেল স্ট্রং এবং উইক। উইক লিগ্যান্ড এই অরবিটালের যে ইলেকট্রন গুলো আছে এদেরকে কম্প্রেস করতে পারে না। ঠিক আছে। এবার আসো, লিগ্যান্ডের আরো তিনটা ভাগ আছে। একটা হচ্ছে ক্যাটায়নিক মানে পজিটিভ, একটা হচ্ছে অ্যানায়নিক মানে নেগেটিভ, একটা হচ্ছে নিউট্রাল মানে এদের জারণ মান 0। সো দেখো, আমাদের ক্যাটায়নিক লিগ্যান্ড হিসেবে আছে নাইট্রোসো, এটা জারণ মান +1, কত? +1। অ্যানায়নিক লিগ্যান্ড হিসেবে আছে হাইড্রক্সো, সায়ানো, এদের জারণ মান হচ্ছে -1। আর নিউট্রাল লিগ্যান্ড হিসেবে আছে লোন পেয়ার ধারীগুলো, এদের জারণ মান হচ্ছে 0। তাহলে এরা যদি কোনো সময় জারণ মান বের করতে তোমাকে দেয়, তুমি এদের জায়গায় 0 বসাই দিবা। সো এইগুলো হচ্ছে গেল। এইবার আসো আমাদের মূল কাহিনীতে, আমাদের সব কনসেপ্ট পড়া শেষ। এখন আমাদের দিছে যে K4FeCN6 এই যৌগটার সংকরায়ন বের করতে। তো তোমাকে যদি এই যৌগটা দেয়, ফার্স্ট অফ অল তুমি দেখে বুঝতে পারতেছো এটা আমার জটিল যৌগ। জটিল যৌগের তোমার হচ্ছে এই সংকরায়ন বের করা বা আকৃতি বের করা বা চুম্বকত্ব বের করার একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে এই জটিল যৌগে যে কেন্দ্রীয় মৌল আছে সেই কেন্দ্রীয় মৌলটার জারণ সংখ্যা ফার্স্ট অফ অল তোমাকে বের করা লাগবে। তো আমরা দেখতেছি এই জটিল যৌগে কেন্দ্রীয় মৌল অবস্থান্তর ধাতু হিসেবে আছে আয়রন। তাই আয়রনকে আমরা ধরছি কত? X। আর পটাশিয়াম হচ্ছে আমাদের কি? গ্রুপ 1, তার মানে +1 যোজনী, আছে কয়টা? 4টা। আর সায়ান হচ্ছে কেবল শিখে আসছো, সায়ান হচ্ছে কি? অ্যানায়নিক লিগ্যান্ড, -1। তাই একটা সায়ানের জায়গায় -1 বসাইছে, আছে কয়টা? 6টা। হিসাব করে দেখছি X এর ভ্যালু আছে +2। দ্যাটস মিন এই যৌগে যে আয়রনের স্টেটটা আছে সে আছে Fe2+ অবস্থায়, Fe2+ অবস্থায়। এমনিতে আমার আয়রনটা আছে এরকম, আমি আয়রনের ইলেকট্রন বিন্যাসটা আগে করে দিছি। এবার তোমার কাজ হবে সেকেন্ড স্টেপ ইলেকট্রন বিন্যাস করা। সো ইলেকট্রন বিন্যাস যদি করি আয়রনের, তাহলে কি আসে? আর্গন
4s2 3d6 ওকে। এবার Fe2+ হচ্ছে আমার এখানকার অবস্থা, তাহলে দুইটা ইলেকট্রন চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে 4s0 3d6। সো 4s0 3d6 লেখার পরে তুমি এই জায়গায় ইলেকট্রন বিন্যাস দেখাবা হুন্ডের নীতি অ্যাপ্লাই করে, অর্থাৎ একদম সমানভাবে বিন্যস্ত করবা। সেটা কি হবে যে আমার 6টা ইলেকট্রন প্রথমে 5 ঘরে যাবে, 5 ঘরে 5টা পাঠাই দিবা, লাস্টে একটা হচ্ছে রিপিট করাইছি। এইবার কি হবে আমার এখন হচ্ছে আমার যে লিগ্যান্ডটা আছে সায়ানো এসে অ্যাটাক করবে। সো লিগ্যান্ড যখন এসে অ্যাটাক করবে, এখন আমাকে দেখতে হবে এই লিগ্যান্ডটা যে সায়ানো লিগ্যান্ডটা আছে এই স্ট্রং লিগ্যান্ড না উইক লিগ্যান্ড। দেখো এই সায়ানো যে লিগ্যান্ডটা আছে এটা হচ্ছে CONOCN, এটা স্ট্রং লিগ্যান্ড। স্ট্রং লিগ্যান্ড কি করতে পারে অরবিটালে ইলেকট্রনগুলোকে কম্প্রেস করতে পারে। তার মানে 6টা ইলেকট্রন 5টা ঘরে ছিল, এখন এই 6টা ইলেকট্রন 5টা ঘরে না থেকে 3 দুগুণ 6টা মানে 3 ঘরে সে নিয়ে চলে আসবে। তো 3 ঘরে যদি নিয়ে আসে, 3 ঘরে যদি নিয়ে আসে তাহলে এখন কি হবে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। দেখো 3 ঘরে নিয়ে আসছে, বাকি ঘরগুলো ফাঁকা করছে। কেন বাকি ঘরগুলো ফাঁকা করছে? কারণ লিগ্যান্ডের ধর্মই হচ্ছে যে লোন পেয়ার ইলেকট্রন তাকে দান করবে। কয়টা দান করবে? এই সায়ানো কয়টা আছে ভাইয়া? 6টা আছে। তাহলে একটা সায়ানো যদি এক জোড়া লোন পেয়ার দান করে, 6টা সায়ানো এখন ফাঁকা ঘরে 6টা লোন পেয়ার দিবে। 2 3 4 1 2 3 4 5 6। তাহলে এই যে ফাঁকা ঘরে লোন পেয়ার দিল, এখন গুনে গুনে শঙ্কর আয়নটা বসাই দাও। এই যে এটা হচ্ছে ডি তে 2টা দিছে, তার মানে D2, এস এ একটা দিছে S, পি তে 3টা দিছে P3, তার মানে এই শঙ্কর আয়ন হচ্ছে D2sp3। শঙ্কর আয়ন কি ভাইয়া? D2sp3। ঠিক আছে, শঙ্কর আয়ন শেষ। শঙ্কর আয়ন যদি শেষ হয় এখন আমরা সেটা শিখবো আকৃতি। সো আকৃতি যদি তুমি দেখো, আকৃতিতে যেটা করবা, আকৃতিতে কেন্দ্রীয় মৌলটাকে মাঝে দিবা আর লিগ্যান্ড গুলো সাইড দিয়ে দিবা। সো কেন্দ্রীয় মৌল মাঝে দিলাম আর লিগ্যান্ড গুলো সাইড দিয়ে যদি দিই, আমার কয়টা লিগ্যান্ড আছে? 6টা লিগ্যান্ড। তাহলে তুমি উপরে নিচে 2টা দাও, এদিকে 2টা দাও, এদিকে 2টা দাও। সো সায়ানো 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 সায়ানো। তো 6টা এখন কি করছে? লিগ্যান্ড গুলো কি করছে? লোন পেয়ার ইলেকট্রন কি দান করছে না? তাহলে এই তীর চিহ্নটা আয়রনের দিকে দেওয়া থাকবে, কারণ এই আয়রন প্রতিবারই কি পাচ্ছে? লোন পেয়ার ইলেকট্রন এখান থেকে পাচ্ছে। তাহলে এই জায়গায় আয়রনের দিকে তীর চিহ্ন দিবা। এখন দেখো কি বানানো, উপর নিচে চিন্তা পড়ে, তাহলে এই 4টা নিয়ে একটা চতুর্ভুজ মানে সমতলীয়, এটা হচ্ছে উপর নিচে 2টা পিরামিড, এই শেপের নাম হয়ে যাবে অষ্টদলকী। তাহলে শেপ শেষ, বন্ধন কোণ কত? 360 ভাগ 6 মানে 60 ডিগ্রি। আর এটা চুম্বকত্ব কি হবে? এটা দেখি কে পায়। চুম্বকত্ব কি হবে? দেখো ভাই আমরা যখন এগুলোকে সাজাইছি, সাজানোর পরে দেখছি সব জোড়া অবস্থায়। যখন লিগ্যান্ড অ্যাটাক করছে এটাও জোড়া, এটাও জোড়া, এটাও জোড়া। সবাই জোড়া থাকলে কি হয়? এটা হয় ডায়াম্যাগনেটিক। এটা কি হবে চুম্বকত্ব? ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার জটিল রোগের শঙ্কর আয়ন বের করার একদম বেসিক প্রসেস। ফার্স্ট অফ অল আমরা এখানে কেন্দ্রীয় মৌলের জারণ স্টেট বের করব, দেন আমরা ওই কেন্দ্রীয় মৌলের জারণ স্টেটে ইলেকট্রন বিন্যাস করে হুন্ডের নীতি অনুযায়ী সাজাবো। লিগ্যান্ড অ্যাটাক করার পর যদি সেটা আমাদের স্ট্রং হয় তাহলে ওগুলোকে কম্প্রেস করে ঘরে নিয়ে আসবো, আর যদি স্ট্রং না হয় তাহলে হুন্ডের নীতি অনুযায়ী যেমন ছিল অমনই রেখে দিব। বাকি ঘরগুলোতে আমি লোন পেয়ার দিতে থাকবো। যেই যেই ঘরে লোন পেয়ার যাবে ওই ওই ঘর নিয়ে শঙ্কর আয়ন হবে। শঙ্কর আয়নের পর আকৃতি দেখবো, তারপর যদি আমার সব হচ্ছে এরকম ডাবল থাকে তাহলে ডায়া, যদি আমার এক ঘরে একটা থাকতো এরকম খারাপ অবস্থায় তাহলে এটা কি হইতো? প্যারা। সো ডায়া আর প্যারার মধ্যে হয়, এখানে ফেরো আশা করি আসে না। সো ঠিক আছে, এখন আসো আমরা যে কাজটা করব, এটার কি শর্টকাট আছে কোনো? হ্যাঁ ভাইয়া, এখন আমরা এত বড় তো আমরা পরীক্ষার হলে ভাইয়া পাগল হয়েছে নাকি ভাই? এত বড় যদি একটাতে আমি 2 মিনিট দিই তাহলে তো হবে না। সো আমি এটা শর্টকাটটা দেখাই। আমাদের যৌগটা কি ছিল? K4 Fe(CN6). এই যদি যৌগ থাকে শর্টকাট বোঝার জন্য তোমাকে একটা টার্ম শেখা লাগবে, সেটা হচ্ছে সন্নিবেশ সংখ্যা। কি সংখ্যা? সন্নিবেশ সংখ্যা, বা কখনো কখনো ইংলিশে এটার নাম আসবে কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার। সো এটাকে বলা হবে সন্নিবেশ সংখ্যা বা কোঅর্ডিনেশন নাম্বার। তো তুমি দেখবা আমার এই যে লিগ্যান্ডটা আছে, এই লিগ্যান্ডটা আমার সন্নিবেশ সংখ্যা হচ্ছে লিগ্যান্ড কেন্দ্রীয় মৌলকে যত জোড়া লোন পেয়ার ইলেকট্রন দিবে আমার সন্নিবেশ সংখ্যা তত।
এই সায়ানো যদি একটা থাকতো সে কেন্দ্রীয় মৌলকে একটা লোন পেয়ার ইলেকট্রন দিত। সায়ানো এখন আছে 6টা, 6টা সায়ানো 6টা লোন পেয়ার ইলেকট্রন, মানে 6 জোড়া লোন পেয়ার ইলেকট্রন বা 6 জোড়া ইলেকট্রন মুক্ত ইলেকট্রন আমার এই আয়নকে দিবে। তার মানে এটা সন্নিবেশ সংখ্যা হবে 6। তাহলে এই যৌগের সন্নিবেশ সংখ্যা 6। সন্নিবেশ সংখ্যা সংকর অরবিটাল সেম কথা। সন্নিবেশ সংখ্যা যদি 6 হয় তাহলে আমার সংকর আয়ন কি হবে ভাইয়া? 6 হলে এখন কি হবে? 6 হলে আমার হবে 6 মানে কি? 6 মানে হয় হবে sp3d2 নাইলে হবে d2sp3। আর প্রশ্ন হচ্ছে কোনটা আমি বেশি প্রিফার করব। ভাইয়া দেখো এখানে আমার সায়ানোটা কি শক্তিশালী লিগ্যান্ড। শক্তিশালী লিগ্যান্ডের কাজ তুমি একটু আগেই দেখছো, তারা কি করে ইলেকট্রন গুলোকে কম্প্রেস করে অল্প ঘরে নিয়ে আসে। তাহলে দেখো ডি অরবিটালটা আগে ফাঁকা হয়। যে ডি অরবিটাল যদি আগে ফাঁকা হয় তার মানে যদি আমার স্ট্রং লিগ্যান্ড থাকে তাহলে আমার প্রিফারেবল হচ্ছে আগে ডি, যদি আমার উইক লিগ্যান্ড থাকে তাহলে প্রিফারেবল হচ্ছে পরে ডি। তবে এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই, তোমার কোশ্চেনে হয় আগে ডি থাকবে না পরে ডি থাকবে। গেল, এই হচ্ছে তোমার সংকর আয়নের ব্যাখ্যাটা। আমরা আশা করি বুঝতে পেরেছি। সো মূল নিয়মে দেখানোর একটাই রিজন, তোমার এই জায়গায় এসে তুমি করে ফেললা, কিন্তু তুমি চুম্বকত্বে এসে কি করবা? চুম্বকত্ব বোঝার জন্য তোমাকে বুঝতে হবে এই জায়গায় যে তোমার Fe2 হইছে, Fe2 হলে এখানে ইলেকট্রন 6টা থাকে, 6টা 3 ঘরে চলে আসে, তার মানে এটা ডায়াম্যাগনেটিক। চুম্বকত্ব পাওয়ার জন্য হলেও তোমাকে এই মূল নিয়মটা শিখতে হবে। সেজন্য আমি আগে মূল নিয়ম শিখিয়েছি, এখন আসো তোমাকে এই জায়গাটাই করতে হবে। এবং তোমার একাডেমিকে এটা খুব আসে, ঠিক আছে? একাডেমিকে খুব আসে। টেট্রাঅ্যামিন কপার সালফেট। সো এখানে তার সন্নিবেশ সংখ্যা বা কোঅর্ডিনেশন নাম্বার কত আসবে? দেখো টেট্রাঅ্যামিন কপার সালফেটে আমাদের সন্নিবেশ সংখ্যা কত আসে? সো এখানে অ্যামিন আছে, একটা অ্যামিন এক জোড়া লোন পেয়ার দান করে, 4টা অ্যামিন 4 জোড়া লোন পেয়ার দান করে, দ্যাটস মিন 4। তাহলে সংকর অরবিটাল কয়টা? 4টা। তাহলে সংকর আয়ন কি হবে? তোমরা মনেকে বলবা ভাই আমার সংকর আয়ন এখানে 4 মানে sp3 হবে। sp3 এটা হয়তো সরল যৌগিক, কিন্তু আমি sp3 এর পাশে দেখো ওই জায়গায় লিখে রাখলাম dsp2। সো আমাদের এটা এখন জটিল যৌগ, তাহলে এটা সংকর আয়ন হবে dsp2 বা sp2d। সো আমরা এটাকে sp2d লিখবো। কেন sp2d লিখবেন? কারণ দেখো এখানে যে অ্যামিন আছে সে অ্যামিন হচ্ছে আমার উইক লিগ্যান্ড, কারণ এটা হচ্ছে আমার নিকেলের সাথে তো নাই, এটা আছে আমার হচ্ছে কপারের সাথে, দ্যাটস মিন এটা হচ্ছে আমার উইক লিগ্যান্ড, তাই এটা d-টা পরে থাকবে। সো এটা হবে sp2d। এবং এটার চুম্বকত্ব স্টেটটা কি হবে তোমরা যদি একটু রিলেট করতে পারো তাহলে আমি বলতে পারি, দেখো কপার এখানে কপার 2 অবস্থায় আছে, আর কপার 2 অবস্থায় থাকা মানে এখানে সে 9টা ইলেকট্রন আছে, 9টা ইলেকট্রন আছে। তাহলে 9টা ইলেকট্রন কিভাবে সাজানো থাকে? 4 ঘরে 8টা আর 1 ঘরে 1টা, ওই যে একটা ইলেকট্রন ফাঁকা থাকলো, এই জন্য এটা চুম্বকত্ব হবে প্যারাম্যাগনেটিক। কি হবে ভাইয়া? প্যারাম্যাগনেটিক। এবং এটার আকৃতি কি হবে? আকৃতিটা আমি এঁকে দিচ্ছি। আকৃতিটা হবে মাঝখানে কেন্দ্রীয় মৌল, সো মাঝখানে দিবা কপার, চারপাশে 4টা অ্যামিন। সো 1 2 3 4, এটা একটু অন্যরকম ভাবে শিখো, NH3 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 NH3। সো দ্যাটস মিন তুমি যদি এই দিকে তীর চিহ্নগুলো দাও তাহলে এটা হবে আমার সমতলীয় বর্গাকার। এটা শেপ হবে কি? সমতলীয় বর্গাকার, ঠিক আছে? সমতলীয় কি হবে? বর্গাকার হবে, সমতলীয় বর্গাকার হবে। অ্যামিন এক জোড়া দেয়, তাহলে অ্যামিন 4টা আছে তাহলে 4, আর ইথিলিন ডায়ামিন একটা অণু 2টা করে দেয়। এখানে আছে কয়টা? 2টা, তাহলে 2 2 4, তাহলে এখানে 4 + 4 8 হবে এটার কোঅর্ডিনেশন নাম্বার। ইথিলিন, এটার নাম হচ্ছে ইথিলিন ডায়ামিন। ইথিলিন ডায়ামিন ভাইয়া ইথিলিন তো চিনি, মানে ইথিলিন ডায়ামিন কেমন দেখতে হয়? CH2 বন্ড CH2, আর ডায়ামিন মানে এই পাশে একটা NH2 এই পাশে একটা NH2। সো এক জোড়া, এই যে এখানে এক জোড়া থাকে, এখানে এক জোড়া থাকে। সো তাহলে একটা ইথিলিন ডায়ামিন 2 জোড়া দিচ্ছে, তাহলে 2টা ইথিলিন ডায়ামিন 4 জোড়া দেয়, দ্যাটস মিন এটার কোঅর্ডিনেশন নাম্বার হবে 4 + 4 8, ঠিক আছে? এটা যেন গুণ না হয়, এটার কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4 + 4 8 হবে, ঠিক আছে? আর যদি আমার কখনো EDTA এইভাবে থাকে, এই EDTA মানে কি? ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটেট, এই যৌগটা একাই 6 জোড়া লোন পেয়ার দেয়। তাহলে আমি যদি তোমাকে বলি এই যৌগে চেঞ্জ করি, এখন এই যৌগে এই জায়গায় EDTA 2 দিলাম, EDTA হোল 2, তখন এটার কোঅর্ডিনেশন নাম্বার কত আসবে? তখন এটার কোঅর্ডিনেশন নাম্বার হবে অ্যামিন 4টা 4 জোড়া দিবে, 4 জোড়া, আর এখানে EDTA একাই 6টা দেয়, তাহলে 6 ইনটু আছে কয়টা? 2টা, তাহলে 12,
12 আর 4 16, ঠিক আছে। ইথিলিন ডায়ানিন টেট্রা অ্যাসিটেট, এটা আমরা কর্মমুখী রসায়নে এটা সংকেত শিখবো, এখন আমরা লেন্দি করতেছি না জায়গাটায়। এইটা হচ্ছে কাহিনী, তোমরা বলবা ClF3 এর সংকরায়ন আকৃতি, আর হচ্ছে নিকেল টেট্রাকার্বনিল পেন্টাকার্বনিলের সবগুলো তোমরা বলবা। এবার আসো আমরা আরেকটা টপিকে জাম্প করব, আমরা দিতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা যদি এরকম একটা যৌগ নিই PH4Cl, সো এই হচ্ছে আমার ফার্স্ট যৌগ। সো বলছে এই যৌগটার মধ্যে আমার কয় ধরনের বন্ধন আছে, কোশ্চেনটা লিখো, আর কি কি বন্ধন আছে সেটা লিখতে হবে। সো আমরা যদি একটু দেখি PH4Cl, এই যৌগটা একটু পোস্টমর্টম করলে দেখা যায় PH4 কিন্তু ফার্স্ট অফ অল তৈরি হয় না, এটা ফার্স্টে তৈরি হয় PH3। PH3 গঠন হইতে গেলে একটা ফসফরাস 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে PH3 টা ফর্ম করে। PH3 তারপরে ফর্ম করে, এই PH3 পরবর্তীতে একটা হাইড্রোনিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে PH4 পজিটিভ তৈরি করে, আর এই PH4 পজিটিভ নেক্সট ধাপে একটা ক্লোরাইড নেগেটিভের সাথে যুক্ত হয়ে PH4Cl তৈরি করে। দ্যাটস মিন এই যৌগটার মধ্যে 3 টাইপসের বন্ধন তুমি দেখছো, এখন আমি এগুলো ব্যাখ্যা করব। PH3 যেটা আছে, একটা ফসফরাস 3টা হাইড্রোজেন, দেখো তোমার এখানে অনেক নিয়মে তুমি করতে পারো, কিন্তু আমি তোমাকে একটা শর্টকাট শিখাই। এই যে ফসফরাস আর হাইড্রোজেন দুইটাই কি অধাতু না? দুইটাই অধাতু। অধাতু এবং অধাতুর মধ্যে যখন বন্ধন হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে সমযোজী বন্ধন, বা এটা তুমি মনে করতে পারো ফসফরাসে 10 ইলেকট্রন বিন্যাস করলে তুমি দেখো কি আসে, নিয়ন, তারপর আসে 3s2 3p3। এই যে 3p3 এটাকে ভাঙা যায় উত্তেজিত করলে 3px 3py 3pz, প্রতি ঘরে একটা একটা করে আছে। দ্যাটস মিন এই একটা একটা করে আর হাইড্রোজেনের কি ইলেকট্রন বিন্যাস করলে কি হয় 1s1। সো এখানে 1s1 একটা হাইড্রোজেনের, সেকেন্ড হাইড্রোজেনের 1s1, থার্ড হাইড্রোজেনের 1s1। সো এই যে একটা ফসফরাস এই এটা, আর এটা 3টা হাইড্রোজেন, তাহলে এইটা শেয়ার করে বন্ধন, ইলেকট্রন শেয়ার করে। ইলেকট্রন শেয়ার দুইজনই যখন করে তখন সেটাকে বলে সমযোজী বন্ধন। এটা অধাতু অধাতু দিয়েও বোঝা যায়, মূল নিয়মটাও তোমাকে আমি বুঝাইছি, তাহলে এই জায়গায় সমযোজী হয়। সমযোজী কয়টা হয় ভাইয়া, তুমি তো দেখতেই পাচ্ছ, এই যে একটা, দুইটা, তিনটা, তাহলে এখানে সমযোজী বন্ধন হচ্ছে 3টা, ঠিক আছে। এবার আসো, এই যে বন্ধনটা হইছে, আমরা জানি অ্যামোনিয়াতে এক জোড়া লোন পেয়ার ছিল, এই জায়গায় কয় জোড়া লোন পেয়ার আছে দেখো। আমাদের ফসফরাস গ্রুপ 15 এর মৌল, তার মানে লাস্ট শেলে ইলেকট্রন আছে 5টা, যোজ্যতা ইলেকট্রন 5, এখানে বন্ধনে অংশগ্রহণ করছে 3টা, 5 বিয়োগ 3 2, মুক্ত ইলেকট্রন 2টা, 2টা মুক্ত ইলেকট্রন মানে 2/2, একটা লোন পেয়ার আছে, তার মানে এর মাথায় এক জোড়া লোন পেয়ার আছে। ও কি করবে, এই লোন পেয়ারটা দিয়ে এই হাইড্রোজেনকে দিয়ে দিবে, কারণ দেখো এই হাইড্রোজেন প্লাসে আমার ইলেকট্রন কয়টা, 0টা, তাহলে ও যদি একটা লোন পেয়ার দেয় কেমন হয় দেখতে বন্ধনটা। বন্ধনটা দেখতে এরকম, যে ফসফরাস এইভাবে ছিল ধরো, এখানে হাইড্রোনিয়াম ছিল। সো হাইড্রোনিয়াম যদি থাকে, হাইড্রোনিয়ামের ইলেকট্রন এক জোড়া দরকার, সো ও ওখানে দিয়ে দিবে, দিয়ে দিলে ওরা সবাই মিলে PH4 পজিটিভ গঠন করবে। তাহলে একজন দান করলো আর একজন গ্রহণ করলো, দুইজন মিলে বন্ধনটা শেয়ার করলো, উপকৃত হলো। এটার নাম হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। এটা কি, সন্নিবেশ সমযোজী। সন্নিবেশ সমযোজী কয়টা করছে ভাই, কয় জোড়া দান করছে, এক জোড়া দান করছে, তাই সন্নিবেশ সমযোজী বন্ধন হচ্ছে আমার একটা। এবার আছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন তখনই হবে যখন তোমার যৌগে একটা ক্যাটায়ন পার্ট থাকবে, একটা অ্যানায়ন পার্ট থাকবে, দুইটাই আছে, তার মানে এটা আয়নিক বন্ধন। এখন আয়নিক বন্ধন কয়টা করছে ভাইয়া, আয়নিক বন্ধন এখানে একটা করে আছে, ব্যাসলিন একটাই করছে, তাহলে মোট বন্ধন হচ্ছে 3 ধরনের, 3 টাইপস, আর মোট যে বন্ধন সংখ্যা 3 আর 1 4 আর 1 5টা। হাইড্রোনিয়াম আয়নটা আমরা সংকরায়ন বের করতে গেলে যদি মূল নিয়মে যাই একটু প্যারা হয়ে যায়। আমরা আরেকটা ইন্টারন্যাশনালি যে আমাদের বের করা হয় সংকরায়নগুলা, সেই নিয়মটা এখানে অ্যাপ্লাই করব। তো সেটা আমরা শিখবো। আগে এটার কয়টা বন্ধন আছে, কয়টা বন্ধন সংখ্যা সেটা একটু দেখবো। তো হাইড্রোনিয়াম গঠন করতে ফার্স্ট অফ অল দুইটা স্টেপ তোমাকে অতিক্রম করা লাগে। একটা হচ্ছে পানি গঠন করা লাগে ফার্স্ট অফ অল। পানি মানে কি, অক্সিজেন এক অণু
আর 2 অণু হাইড্রোজেন, মানে 2টা পরমাণু হাইড্রোজেন। সো আমরা দেখছি এটা অধাতু এটা অধাতু, আর আসলে বোঝানোর কিছু নাই, এই 2 অধাতু মিলে দুইজন মিলে সমযোজী বন্ধন করবে। এবং তুমি খেয়াল করবা যে অক্সিজেনের 1s2 2p4 থাকে, 2p4 এর মধ্যে 3টা ঘরে যদি সেটা বিন্যস্ত হয়, এরকম আসে ব্যাপারটা, 2p4 3টা ঘরে বিন্যস্ত হলে এই দুইটা হচ্ছে আমার লোন পেয়ার থাকে। এই দুইটা লোন পেয়ারের একটা হাতে হাইড্রোজেনের 1s1 আসে আর একটা হাতে 1s1 আসে, দ্যাটস মিন দুইটা সমযোজী বন্ধন এখানে সে ক্রিয়েট করে। আর এইবার আসো এই পানি থেকে পরবর্তীতে সে H+ গঠন যোগ হয়ে হাইড্রোনিয়াম গঠন করে। কিভাবে? পানিতে একটু আগে তুমি দেখে আসছো 2 জোড়া লোন পেয়ার আছে। কিভাবে 2 জোড়া আমি ব্যাখ্যা করে আসছি। তো 2 জোড়া যদি লোন পেয়ার থাকে আর হাইড্রোনিয়ামের ইলেকট্রন শূন্যটা, সো এই এক জোড়া লোন পেয়ার এখানে ডোনেট করলে কি হয়, পানি অণু এখানে এরকম ছিল, ধরো হাইড্রোজেন এখানে এরকম আছে, এক জোড়া লোন পেয়ার যদি সে ডোনেট করে, এই সাইডে একটা আমরা হাইড্রোজেন দিলাম আর আরেকটা হাইড্রোজেন ধরলাম, এখানে এসে যুক্ত হলো, সেটার উপর পজিটিভ H3O+, দ্যাটস মিন এই অবস্থায় আছে। কিন্তু এক জোড়া লোন পেয়ার দান করছে, আরেক জোড়া কি আছে না, মাথার উপর আরেক জোড়া লোন পেয়ার কিন্তু অলরেডি আছে। সো এই হচ্ছে তোমার কাহিনী, দ্যাটস মিন এক জোড়া দান করছে, তাহলে এটা কি সন্নিবেশ সমযোজী কয়টা, একটা, তাহলে এখানে বন্ধন কয়টা, 2 আর 1 3টা হচ্ছে মোট বন্ধন 3টা, আর টাইপস কয়টা, 2টা টাইপস, তাহলে 2 টাইপস বন্ধন, আর আমার আছে এখানে হচ্ছে 3টা বন্ধন। ঠিক আছে, তো 2 টাইপস বন্ধন আমার আছে কয়টা, 3টা বন্ধন। এবার আসো ইউনিভার্সাল রুলটা কি সংকরায়ন বের করার। তো সংকরায়ন বের করার ইউনিভার্সাল রুল হচ্ছে, ইউনিভার্সাল রুল সংকরায়ন বের করার যেটা আমরা মোস্ট প্রিফারেবল, সেটা হচ্ছে সিগমা বন্ড সংখ্যা, সিগমা বন্ড প্লাস লোন পেয়ার সংখ্যা, সিগমা বন্ড প্লাস লোন পেয়ার সংখ্যা। সো তুমি যদি একটু খেয়াল করো, আমি যে স্ট্রাকচারটা লাস্টে হাইড্রোনিয়ামের আঁকছি এখানে, সেটা হচ্ছে এরকম যে অক্সিজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা পজিটিভ। সিগমা বন্ড মানে সিঙ্গেল বন্ড, অক্সিজেন কেন্দ্রীয় মৌলে সিঙ্গেল বন্ড কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, সিগমা বন্ড 3। আর লোন পেয়ার মাথার উপর কয় জোড়া অবশিষ্ট আছে, এক জোড়া, 3 আর 1 4 মানে কি ভাইয়া, sp3। আর sp3 এর বন্ধন কোণ কি হয়, sp3 এর বন্ধন কোণ হয় 109.5 ডিগ্রি। এবং এই শেপটা তুমি এখন তাইলে আঁকবা কিভাবে, এই লোন পেয়ারটাও তুমি ধরলে এই শেপটা তুমি এখন নাম দিবা চতুস্তলকীয়। সো এটা হচ্ছে আমার চতুস্তলকীয় শেপ, এবং এই চতুস্তলকীয় শেপ 109.5 ডিগ্রি, sp3 বন্ধন, sp3 সংকরায়ন, এইটা বের করছি আমরা মূল নিয়মে। এবং মূল নিয়মে যখন তুমি সংকরায়ন বের করতে যাবে তখন তোমাকে মাস্ট বি এটার স্ট্রাকচার পারা লাগবে, নাইলে তুমি এটার মূল নিয়মে বের করতে পারবে না। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছি। মূল নিয়মে যদি তোমাকে সব সময় অ্যাপ্লাই করতে হয়, তোমাকে মাস্ট বি এটার স্ট্রাকচার জানা লাগবে। স্ট্রাকচার না জানলে তুমি সিগমা কয়টা পাই কোনটা, মূল কেন্দ্রীয় মূল কোথায় দিবা, এগুলো ধরতে পারবে না। যেমন আরেকটা কোশ্চেন যদি আমি করি, CH3OH মিথানল, এটার নাম মিথানলে অক্সিজেনের, আমি কিন্তু কেন্দ্রীয় মৌল এখন অক্সিজেনকে বললাম, অক্সিজেনের সংকরায়ন কত, অক্সিজেনের সংকরায়ন কি। সো তাহলে এটা স্ট্রাকচারে তোমাকে ভাবতে হবে। তাহলে কার্বন আছে, 3 হাতে 3টা হাইড্রোজেন দিব, আর সাথে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। এখন আমার কেন্দ্রীয় মৌল আছে হচ্ছে অক্সিজেন। তো আমার সূত্র কি ভাইয়া, সূত্র হচ্ছে সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। তাহলে এই অক্সিজেনের কয়টা হাতে কয়টা হাইড্রোজেন আছে, দুই পাশে 2টা হাতে, সে এক হাতে হাইড্রোজেন ধরে আছে, এক হাতে কার্বন ধরে আছে, ডিরেক্টলি 2টা হাত দিয়ে সে অ্যাটাচড হয়েছে কার্বন আর হাইড্রোজেন। তাহলে সিগমা বন্ড 2টা। আর অক্সিজেনের লোন পেয়ার কয়টা থাকে ভাইয়া, অক্সিজেনের আমরা জানি লোন পেয়ার লাস্ট শেলে ইলেকট্রন 6টা, 2টা বন্ধনে 2টা দিছে, বিয়োগ করেন 4টা মুক্ত ইলেকট্রন। লোন পেয়ার তাহলে কয়টা, 4/2 2টা, লোন পেয়ার এখন আছে তার 2টা, তার মানে সে এখন 2 জোড়া, দ্যাটস মিন এখানে আরো 2 যোগ হবে, তাহলে 2 2 4 মানে sp3। তাহলে মিথানলে অক্সিজেনের সংকরায়ন হচ্ছে sp3। সো এই হচ্ছে তোমাকে স্ট্রাকচার জেনে বের করা লাগবে। ঠিক আছে, আমি যদি হাইড্রোনিয়ামের ব্যাখ্যাটাই আসি, যে এখানে মুক্ত জোড় আছে, তাই মনে করতে পারো তোমরা বন্ধন কোণ কমে 107 ডিগ্রি বা সেম অন্য কিছু হবে না, কারণ আমরা পানির ব্যাখ্যাটা জানি না অনেকে। পানির 2 জোড়া লোন পেয়ার থাকলেও সে জাস্ট 1 জোড়া লোন পেয়ার দিয়েই বন্ধনটা ক্রিয়েট করতে পারে, H3O এইটা গঠন করতে পারে। কিন্তু কখনো পানি এই H3O এর সাথে, H3O পজিটিভের সাথে আবার আরেকটা লোন পেয়ার তো থেকে যায়,
হাইড্রোজেন আয়ন গঠন করে কোনো যৌগ গঠন করে না। তার মানে এই যে লোন পেয়ারটা পড়ে থাকে পানি, এটা নিষ্ক্রিয় অবস্থায় পড়ে থাকে, এই লোন পেয়ারের কোনো ভ্যালু নাই। তাই এই জায়গায় বন্ধন কোণ এই লোন পেয়ারের উপর ভ্যারি করবে না, এই জায়গায় বন্ধন কোণ হবে জাস্ট 109 ডিগ্রি, 109.5 ডিগ্রি। ঠিক আছে, কারণ এই জায়গায় যে এক জোড়া লোন পেয়ার অ্যাক্টিভ ছিল, সেই অ্যাক্টিভ লোন পেয়ার ইলেকট্রন সে অলরেডি দিয়ে যৌগ গঠন করে ফেলছে। তার আরেকটা ইনঅ্যাক্টিভ লোন পেয়ার আছে, সেটা দিয়ে কখনো এই জায়গায় তুমি ওই বন্ধন কোণ কমাইতে পারবে না, যেটা থাকার কথা ওটাই আছে। বোঝা গেছে আশা করি। একই যৌগে বিভিন্ন ধরনের বন্ধনের সংখ্যা আরেকটা করব আমরা, কারণ এইগুলো খুব আসে ভাইয়া। সো আমরা আরেকটা যদি করে ফেলি, সেটা হচ্ছে টেট্রাঅ্যামিন কপার সালফেট। এইটা একটু করো। প্রশ্ন হচ্ছে এখানে কয়টা বন্ধন আছে, কি কি ধরনের বন্ধন আছে, মোট বন্ধনের সংখ্যা কত। সো এটা যদি আমরা করি, আবারও দেখো মাঝখানে যে লিগ্যান্ড আছে NH3, এটা কিন্তু একবারে গঠন হয় না, একটা নাইট্রোজেন তিনটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে তার মানে এখানে একটা নাইট্রোজেন তিনটা হাইড্রোজেনে 1s1, তার মানে সমযোজী বন্ধন কয়টা ভাইয়া, তিনটা। কিন্তু এই NH3 কে একটা আছে না চারটা আছে ভাইয়া, NH3 আছে চারটা, তাহলে এই জিনিসটা সমযোজী বন্ধন যে তিনটা ছিল, এই তিনটা এখন 4 দিয়ে গুণ হবে, তাহলে 3 + 4 12টা সমযোজী বন্ধন হবে। আশা করি বুঝছো যে একটা অ্যামোনিয়ার জন্য একটা নাইট্রোজেন তিনটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে তিনটা সমযোজী করে, আছে তো 4টা মোট, তাহলে 3 4 হচ্ছে 12টা। NH3 আছে 4টা, তাহলে 4টা NH3 মানে মোট 12টা বন্ধন, একটার জন্য 3টা বন্ধন, 4টার জন্য 12টা বন্ধন। এবার আসো, এরা তারপরে এই NH3 কি করে, এই কপারকে দান করে। সো কপারকে দান করলে দুইজন মিলে কি হইলো, টেট্রাঅ্যামিন এই টাইপের কিছু একটা যৌগ হয়েছে। তো এই যৌগটা কেমন লেখা যায়, যে CuNH3 আর এখানে কপার আমাদের 2+ আকারে থাকে, আমরা এটা জানি। তো এই অংশটা গঠন করার জন্য অ্যামিন কি করছে, একে দান করছে। তো একে যদি দান করে, একটা অ্যামিন কপারকে 1 জোড়া দেয়, চারটা অ্যামিন 4 জোড়া দেয়, আর মানে 4টা কি, 4টা সন্নিবেশ সমযোজী, 4টা সন্নিবেশ সমযোজী 4টা। এবার আসো এই অংশটা, আর এই জায়গায় পজিটিভ থাকলে পুরো যৌগটা নিউট্রাল না, তাহলে এ যদি 2 পজিটিভ হয় তাহলে সালফেট কি হতে হবে, 2 নেগেটিভ। একটা পজিটিভ একটা নেগেটিভ নিয়ে কি গঠন হয়, আয়নিক বন্ধন। এবং আয়নিক বন্ধন এখানে কয়টা আছে, একটা। তাহলে এখানে মোট বন্ধন হচ্ছে কয়টা, মোট বন্ধন 12 + 4 16 আর একে 17টা, আর এখানে 3 টাইপস এর বন্ধন হয়েছে। তো তোমাদের একটা বাড়ির কাজ দিতেছি, সেই বাড়ির কাজটা হচ্ছে NH4Cl PH4Cl যেমন ভাবে করছি এটা করবা, আর একটা করবা K4FeCN6, এই দুইটা বাড়ির কাজ করবা। সব কয়টা বাড়ির কাজ যেন করা দেখি, নাহলে এগুলো থেকে কোশ্চেন আসলে পারবে না। এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। আমরা ফার্স্ট অফ অল পর্যায় সারণী পড়ছি, S ব্লক, P ব্লক, D ব্লক, F ব্লক মৌলের বৈশিষ্ট্যগুলো পড়ছি। সো বৈশিষ্ট্য পড়ার পরে আমরা এখান থেকে বিভিন্ন অক্সাইডের প্রকৃতিগুলো পড়ছি। অক্সাইডের প্রকৃতি পড়ার পর আমরা কোনো কিছুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এগুলো শিখছি, পোলারিটি শিখছি, পোলার আয়ন পোলারাইজেশন শিখছি, ফাজানের নীতি শিখছি। আজকে আমরা সংকর আয়ন শিখছি, টোটালি সরল যৌগ, জটিল যৌগ, ব্যতিক্রমগুলা শিখছি। এখন আমরা শিখলাম একই যৌগে বিভিন্ন ধরনের বন্ধনের প্রকৃতিগুলা। এখন আসো আমরা আরেকটা টাইপসে যাব, সেই টাইপসটা হচ্ছে ভাইয়া আমাদের, আমরা আয়নিক বন্ধন দেখলাম, সন্নিবেশ বন্ধন দেখলাম, সন্নিবেশ সমযোজী বন্ধন দেখলাম, আর ধাতব বন্ধনকে চিনি। এই 4টা যে বন্ধন আছে এরা হচ্ছে শক্তিশালী বন্ধন। তাহলে আমরা শক্তিশালী বন্ধনগুলো সব শিখে ফেলছি। একটু কষ্ট করে লিখেন যে স্ট্রং বন্ড বা শক্তিশালী বন্ধনগুলো হচ্ছে আয়নিক, সমযোজী, সন্নিবেশ সমযোজী এবং ধাতব বন্ধন। ঠিক আছে, এবার দুর্বল বন্ধনের মধ্যে 2টা বন্ধন আছে। দুর্বল বন্ধনের মধ্যে ভাইয়া 2টা বন্ধন আছে। একটাকে বলবো আমরা হচ্ছে হাইড্রোজেন বন্ড, আর একটাকে আমরা বলবো হচ্ছে ভাইয়া কি বন্ড, ভ্যান ডার ওয়ালস বন্ধন। সো ভ্যান ডার ওয়ালস বন্ধন। সো হাইড্রোজেন বন্ড এবং ভ্যান ডার ওয়ালস বন্ধন আমরা এখন শিখবো। ভ্যান ডার ওয়ালস বন্ধনটা আগে ছোট আছে, হালকা করে বলে দিই। ভ্যান ডার ওয়ালস বন্ধনে অনেকগুলো প্রকারভেদ হয়, সব আমাদের লাগবে না।
আমরা ভ্যান ডার ওয়ালস বন্ধনের বেসিক্যালি যে জায়গাটা শিখবো সেটা হচ্ছে যদি আমাদের যৌগটা এমন থাকে, ধরো ব্রোমিন, আয়োডিন, হাইড্রোজেন, তারপরে যে কোনো প্রকার হ্যালোজেন গুলা থাকলে সেটা কি হয়, ব্রোমিন আর ব্রোমিন দুইজনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কি হয়, জিরো হয়। এই ডেল্টা অফ ইলেকট্রোনেগেটিভিটি যখন জিরো হয় তখন এইটাকে বলা হয় ভাইয়া, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে বিশুদ্ধ সমযোজী যৌগ, বা এটাকে বলা হয় নন পোলার সমযোজী যৌগ, নন পোলার মানে এটা পোলারই না। অথবা আরেক ধরনের বন্ধন আছে যেটাকে হচ্ছে তোমাদের ওই যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0 থেকে 0.5 এর মধ্যে হয়, অপোলার সমযোজী যৌগ। তো এই যে নন পোলার বা এটাকে বলা হয় বিশুদ্ধ সমযোজী যৌগ, এই যৌগগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভ্যান ডার ওয়ালস ফোর্সটা কাজ করে। তো ভ্যান ডার ওয়ালস ফোর্স এই যৌগগুলোর মধ্যে সবচেয়ে বেশি কাজ করে। এটা গেল ভ্যান ডার ওয়ালস বন্ধনের একটা প্রকারের। আর এই যৌগগুলো বেসিক্যালি কি হয়, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, ব্রোমিন তো না, ক্লোরিন আর ফ্লোরিন বেসিক্যালি গ্যাসীয় ধরনের হয়। সো এই যৌগগুলো, এটা ব্রোমিন দিলে একটু তোমার বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো, আমি যদি হ্যালোজেন দিয়ে করি তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0 আসে। সো এই যৌগগুলো বেসিক্যালি গ্যাসীয় অণু হয়। কেমন হয়, গ্যাসীয় অণু। আর গ্যাসীয় অণুর মধ্যে সবচেয়ে বেশি বন্ধনটা কার্যকর থাকে সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। ভ্যান ডার ওয়ালস ফোর্স, যেমন আমরা যদি কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচারটা দেখি, কার্বন ডাই অক্সাইড কি আমরা আগেই শিখছি, এটা গ্যাসীয় একটা অণু। এই গ্যাসীয় অণুগুলোর মধ্যে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কত, 2.5, অক্সিজেনের 3.5, দুইজনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত আসে, 1.0। সো এই যৌগটা বেসিক্যালি 1.0, তাহলে এই যৌগটা হওয়ার কথা কি ভাইয়া, হওয়ার কথা পোলার, হওয়ার কথা পোলার, কিন্তু এই যৌগটা কিন্তু আসলে অপোলার। আসলে অপোলার ভাই, কি বললেন এটা আসলে অপোলার কেন? এই জিনিসগুলো একটু ব্যাখ্যাটা বোঝা লাগবে, এই যৌগটা কেন আসলে অপোলার। তুমি যদি কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচারটাকে মাঝ বরাবর ভাঙো, এই পাশেও তুমি পাচ্ছ অক্সিজেন আর কার্বন, এই পাশেও তুমি পাচ্ছ কার্বন আর অক্সিজেন, প্রতিসম, দেখতে সেম না? তোমরা অর্গানিক কেমিস্ট্রি হয়তো পড়ে আসছো, প্রতিসম যৌগগুলো আলোর তলকে একটা যদি এই উপরের দিকে ঘুরে আর একটা উল্টা কোণে নিচের দিকে ঘুরায়, তার মানে এটার বন্ধন কোণ হয়ে যায় 0 ডিগ্রি এবং এইটা অপোলার যৌগ হয়ে যায়। যখন তুমি দেখবে একটা যৌগকে মাঝ বরাবর তুমি ভাঙতেছো, দুই যৌগের দুই সাইডেই সেম দেখা যাচ্ছে, সেই যৌগটা প্রতিসম টাইপসের, প্রতিসম মানে অপোলার, এবং এটা চুম্বকত্ব বা ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট হচ্ছে ডিপি হিসেবে লিখলাম, এটা 0। সো এই জন্য এই যৌগটা পোলার, তড়িৎ ঋণাত্মকতা দেখে পোলার বলতে পারো তুমি, কিন্তু আসলে এটা অপোলার যৌগ। তাহলে এই যৌগের মধ্যে কি বন্ধন থাকবে, ভ্যান ডার ওয়ালস ফোর্স থাকবে। আর ভ্যান ডার ওয়ালস ফোর্স কি অনেক দুর্বল, তাই এই যৌগটা দুর্বল বন্ধন ভাঙতে কি অল্প একটু তাপ দিলে ভেঙে যায়, তাই এই যৌগটা হচ্ছে গ্যাসীয়। এই যৌগটা হচ্ছে গ্যাসীয়, মানে অল্প একটু তাপ দিবা কঠিন থেকে তরলে চলে যাবে, আর একটু তাপ দিবা গ্যাসে চলে যাবে। সেম যদি আমি সিলিকন ডাই অক্সাইড দেখি, সিলিকন ডাই অক্সাইডে কি হয়, সিলিকন ডাই অক্সাইডে সিলিকন আর অক্সিজেনের মধ্যে একটা, এই যে সিলিকন সিলিকন সিলিকন, এখানে সিলিকন সিলিকন সিলিকন, সিলিকনের হাত কয়টা, 4টা। তোমার এগুলো আঁকার দরকার নাই, জাস্ট তোমাকে দেখাচ্ছি। যাই হোক, সো এরকম একটা দৈত্যাকার অণু গঠন করে, এই সিলিকন ডাই অক্সাইড একটা দৈত্যাকার অণু গঠন করে। এবং তুমি এটা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি একটু খেয়াল করো, সিলিকনের কত 2.5, অক্সিজেনের কত 3.5। সো এটা কিন্তু 2.5 3.5 মানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.0। এটা কিন্তু আবার কি হচ্ছে, পোলার হচ্ছে, এটা কিন্তু পোলার হচ্ছে, কিন্তু এই যৌগটা কিন্তু পোলার ছিল না। সো এটা পোলার ছিল না বা পোলার, এটাও বোঝার দরকার নাই। তুমি দেখো এই যৌগটা দৈত্যাকার অণু, তাহলে এখানে যদি তুমি তাপ দাও অল্প তাপে সে কিন্তু একটা বন্ধন ভাঙলা, দুইটা ভাঙলা, তিনটা ভাঙলা, বাকিগুলো ভাঙতে পারলা না, তাহলে অনেক তাপ দেওয়া লাগবে এটাকে গ্যাসীয় অবস্থায় নেওয়ার জন্য। তাই স্বাভাবিক তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইড গ্যাস, কিন্তু সিলিকন ডাই অক্সাইড কঠিন, এবং সিলিকন ডাই অক্সাইডের আকৃতিটা দৈত্যাকার অণু। ভ্যান ডার ওয়ালস বন্ধন ওই যৌগে সবচেয়ে বেশি কার্যকর থাকে যারা অপোলার ধরনের। তো অপোলার কারা কারা আছে, একটু উদাহরণগুলো লিখে দিলে পরীক্ষায় মাঝে মাঝে আসে। সো অপোলার যৌগগুলো আমি যদি একটু লিখে দিই, অপোলার যৌগগুলো আছে ভাই CH4, CCl4, তারপর একটু আগে আমি কোনটা যেন দেখাইলাম,
তারপর আমাদের BH3 BF3, তারপরে একটু আগে কোনটা দেখালাম কার্বন ডাই অক্সাইড। এইগুলো হচ্ছে ভাইয়া ভালো করে দেখে রাখো, এগুলো আমার সবই অপোলার যৌগ, কারণ এদেরকে তুমি স্ট্রাকচারে সাজাইলে মাঝ বরাবর কাটবা, দুই সাইডে সেম দেখা যাবে অপোলার, কিন্তু এদের তড়িৎচুম্বকতার পার্থক্য কিন্তু আবার তোমাকে অন্য কিছু ইঙ্গিত দিবে। সো এটা দেখে কনফিউজ করার কিছু নাই। সো এটা অপোলার, অপোলার মানে ডাইপোল মোমেন্ট শূন্য, ডাইপোল মোমেন্ট শূন্য, ডাইপোল মোমেন্ট শূন্য মানে সেটা অপোলার, অপোলার মানে ভ্যান ডার ওয়ালস ফোর্স সবচেয়ে বেশি কার্যকরী, ভ্যান ডার ওয়ালস ফোর্স সবচেয়ে বেশি কার্যকরী মানে এই বন্ধন সবচেয়ে বেশি দুর্বল, অল্প তাপে ভেঙে যাবে, তাই এটা হবে গ্যাসীয়। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার এখানকার ব্যাপারগুলো। সো এখন আসো ভ্যান ডার ওয়ালস মোটামুটি এটা বুঝলাম, আরেকটা জিনিস আমরা একটু পরে শিখবো ভ্যান ডার ওয়ালসের। এবার আসো হাইড্রোজেন বন্ডে যাই। হাইড্রোজেন বন্ড হচ্ছে দুর্বল বন্ধন, ঠিক আছে, বাট দুর্বলের মধ্যেও কেউ কেউ থাকে না একটু শক্তিশালী। সো এটা হচ্ছে সেই রকম, মানে দুর্বলের মধ্যে স্ট্রং, দুর্বলে দুইটা আছে, একটা হাইড্রোজেন একটা ভ্যান ডার ওয়ালস। সো প্রকৃতিতে যত বন্ধন আছে সবচেয়ে বেশি দুর্বল হচ্ছে ভ্যান ডার ওয়ালস, সবচেয়ে যত বন্ধন আছে সবচেয়ে বেশি দুর্বল। আর এর আগে আছে হচ্ছে হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ড কারা গঠন করে? হাইড্রোজেন বন্ড গঠন করে অবশ্যই হাইড্রোজেন থাকা লাগবে, হাইড্রোজেনের সাথে উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল থাকা লাগবে। উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল হিসেবে কি থাকবে? 7, 8, 9, মানে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, অর্থাৎ 7, 8, 9 এই তিনজন যদি হাইড্রোজেনের সাথে ডিরেক্টলি অ্যাটাচ থাকে, নট ইনডিরেক্টলি অর্থাৎ ডিরেক্টলি অ্যাটাচ থাকলে তারা হাইড্রোজেন বন্ড ফর্ম করবে। সো আমি যদি তোমাকে এখন কিছু লিখে দিই, যেমন আমাদের উদাহরণ হিসেবে হতে পারে পানি, CH3COO, ইথানোয়িক অ্যাসিড, CH3CHO, এটা হচ্ছে অ্যালডিহাইড, CH3CHO অ্যালডিহাইড, তারপর আমি তোমাকে দিলাম ধরো অ্যামোনিয়া। এই চারটার মধ্যে কে কে হাইড্রোজেন বন্ড করবে, কে কে করবে না, এই জিনিসটা বুঝতে গেলে তোমাকে স্ট্রাকচার দেখা লাগবে। সো পানির মধ্যে যদি তুমি খেয়াল করো, পানি অক্সিজেনের সাথে হাইড্রোজেন ডিরেক্টলি অ্যাটাচ, এই যে হাইড্রোজেন অক্সিজেন ডিরেক্টলি অ্যাটাচ, এটা আমার হাইড্রোজেন বন্ড করবে। CH3COO, এটার স্ট্রাকচার কেমন? CH3COOH, এই যে এই অক্সিজেন আর হাইড্রোজেন ডিরেক্টলি অ্যাটাচ, এটাও করবে। CH3CHO অ্যালডিহাইড, CH3CHO, CHO কে আমরা ভেঙে লিখবো। এবার দেখো এখানে আমার যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা কার্বনের সাথে ডিরেক্টলি অ্যাটাচ, কিন্তু হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে ডিরেক্টলি অ্যাটাচ না, তার মানে এটা করবে না। আর NH3 তে যদি আমরা খেয়াল করি, নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, নাইট্রোজেন হাইড্রোজেন ডিরেক্টলি অ্যাটাচ, সো NO আর F যদি দিই হাইড্রোজেন ফ্লোরাইড, সো এটা হাইড্রোজেন আর ফ্লোরিন ডিরেক্টলি অ্যাটাচ, সো এটাও করবে, এটাও করবে, বাট এই যৌগটা করবে না। অ্যালডিহাইড গুলো হাইড্রোজেন বন্ড করে না, কারণ অক্সিজেন আর হাইড্রোজেন ডিরেক্টলি অ্যাটাচ এখানে না, এখানে ডিরেক্টলি অ্যাটাচ কে কার্বন আর হাইড্রোজেন। এই যে কার্বন আর হাইড্রোজেন, এরা হচ্ছে, কার্বন কি আমার উচ্চ তড়িৎ ঋণাত্মক না, তাহলে এরা হাইড্রোজেন বন্ড করবে না। সো হাইড্রোজেন বন্ড কারা করবে কারা করবে না সেটা আশা করি বুঝছো। এবার আসো হাইড্রোজেন বন্ডের যারা করে তাদের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে। মনে রাখবা হাইড্রোজেন বন্ড যদি কেউ করে, হাইড্রোজেন বন্ড যদি কেউ করে, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেড়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে স্ফুটনাঙ্কটা অনেক অনেক বেড়ে যায়। স্ফুটনাঙ্কটা সবসময় মনে রাখবা, যারা হাইড্রোজেন বন্ড করবে তাদের স্ফুটনাঙ্কটা সবসময় বেশি হবে, কারণ হাইড্রোজেন বন্ড যারা করে তাদের মধ্যে অন্য বন্ধনও থাকে। যেমন একটু আগে তুমি দেখছো পানিতে কি কি বন্ধন ছিল, সমযোজী বন্ধন অলরেডি সে করছে, তার সাথে একটা এক্সট্রা বন্ধন হাইড্রোজেন বন্ড আসছে, তার মানে আগে তার বন্ধন ছিল 15 কিলো জুল, হাইড্রোজেন বন্ডে ধরলাম সে 10 কিলো জুল পাইছে, 25 কিলো জুল, 15 কিলো জুল ভাঙতে তার একটা তাপ দেওয়া লাগতো, এক্সট্রা 10 কিলো জুল ভাঙতে আরো তাপ দেওয়া লাগতেছে, তাই তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আগের থেকে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু ভ্যান ডার ওয়ালস বন্ধনে কি হয়? ভ্যান ডার ওয়ালস বন্ধনের ক্ষেত্রে দুর্বল বন্ধন অল্প তাপেই ভেঙে যাবে। সো এই হচ্ছে ব্যাপার। এখন আমি যদি তোমাকে গ্রুপ 16 এর মৌলগুলো দিয়ে, যেমন অক্সিজেন ও SH3 তে পড়ে, এদের নিয়ে তোমাকে আমি হচ্ছে হাইড্রাইড যৌগগুলো গঠন করে দিলাম, করে দিয়ে বললাম ভাইয়া এদের তুমি স্ফুটনাঙ্কের ক্রমটা সাজাও। তোমাকে আমি বললাম এই যৌগগুলোর স্ফুটনাঙ্কের ক্রম সাজাও। তুমি অলরেডি জানো এই জায়গায় আমার একজনই হাইড্রোজেন বন্ড করে, সে হচ্ছে পানি, তার মানে যে হাইড্রোজেন বন্ড করে তার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, পানি সবার আগে থাকবে, তারপর বাকি হিসাব পরে করতেছে। বাকি হিসাবটা হবে এরকম, একটা গ্রুপের উপর থেকে নিচে গেলে তার কি হয়, আকার বাড়ে, আকারের সাথে সাথে তার পারমাণবিক সংখ্যা মানে জেড
পারমাণবিক সংখ্যা মানে জেড বাড়ে, জেড যদি বাড়ে তার কি বাড়ে, প্রতিটা যৌগের জেড যদি বাড়ে তার হচ্ছে পারমাণবিক ভরও বাড়ে। তো পারমাণবিক ভর মানে কি, তার ভর সংখ্যাটা বাড়ে। তো পারমাণবিক ভর যদি বাড়ে তাহলে চিন্তা করো, আমার এখানে সালফারের হচ্ছে 32, সেলেনিয়ামের ধরলাম আমি জানি না সেলেনিয়ামেরটা কত, ধরলাম 64, তাহলে টেলুরিয়ামের ধরলাম 128। তার মানে এই 128 যার ভর, তোমরা আরেকটা মনে রাখবা, যার মলিকিউলার ওয়েট বা আণবিক ভর বেশি, আগে হয়তো বলছি, যে যৌগের বা যে মৌলের আণবিক ভর বেশি তার ভ্যান ডার ওয়ালস ফোর্স বেশি, আর ভ্যান ডার ওয়ালস ফোর্স যদি বেশি হয়, তার স্ফুটনাঙ্ক বেশি। তো তোমরা এখন আমাকে বলো স্ফুটনাঙ্কের অর্ডার বাকিগুলা কি হবে? বাকিগুলো আমি যত নিচে যাচ্ছি তত আমার আণবিক ভর বাড়ছে, আণবিক ভর বাড়ছে মানে তার হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স বাড়ছে, ভ্যান ডার ওয়ালস ফোর্স বাড়ছে মানে তার স্ফুটনাঙ্ক বাড়ছে। তার মানে সবার নিচে যে আছে এই স্ফুটনাঙ্ক তারপরে হবে, তার থেকে একটু কম হবে তার উপরেরটা, এটা হচ্ছে টেলুরিয়াম, এটা হচ্ছে টেলুরিয়ামটা সবার নিচে ছিল, তারপর সেলেনিয়াম, তারপরে আমাদের আসবে হচ্ছে হাইড্রোজেন সালফাইড। সো এই হচ্ছে আমার স্ফুটনাঙ্কের অর্ডার, ঠিক আছে? আর যেন ভুল না হয় ভাইয়া, এই জিনিসগুলো মাথায় রাখবা। এখন যদি আমি এরকম তোমাকে দিই, এবার যদি এরকম দিই যে আমি তোমাকে দিলাম পানি, হাইড্রোজেন ফ্লোরাইড, NH3, এই তিনটা দিয়ে বললাম স্ফুটনাঙ্কের অর্ডার সাজাও। আচ্ছা H2S, এই চারটা দিয়ে তোমাকে বললাম স্ফুটনাঙ্কের অর্ডার সাজাও। এখন কি করব? এখন তোমার মনে হবে যে ভাইয়া এখন আমার তাহলে কিভাবে করা যায়, এখন আমার তো এই তিনটার মধ্যে হাইড্রোজেন বন্ড আছে, এখন স্ফুটনাঙ্কের অর্ডার সাজাইতে গেলে তোমাকে একটু প্র্যাকটিক্যাল ওয়েতে এটা সলভ করতে হবে। প্র্যাকটিক্যাল ওয়ে কি, যে আমরা যখন পানির হাইড্রোজেন বন্ডটা খেয়াল করব, দেখো পানির হাইড্রোজেন বন্ড সে 4টা অণু নিয়ে হাইড্রোজেন বন্ডের স্ট্রাকচার ফর্ম করে। কয়টা অণু? 4টা অণু। সো পানি যদি 4টা অণু নিয়ে হাইড্রোজেন বন্ডের স্ট্রাকচারটা ফর্ম করে, দেখতে কেমন হয়? এরকম থাকে যে অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, আবার এরকম আছে উপরে দিয়ে একটু অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, আবার এখানে অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানে আবারও থাকে অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানে আবারও থাকে অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। সো এইখানে দেখো 4টা অণু এঁকে দিলাম, এবং 4টা অণুর মধ্যে হাইড্রোজেন বন্ডগুলো দুর্বল বন্ধন দিয়ে বোঝানো হয়। তো এই হাইড্রোজেন আর অক্সিজেনের মাঝে এরকম দুর্বল বন্ধন থাকে, এটার মধ্যে এরকম দুর্বল বন্ধন, এরকম বন্ধনটা আসলে চলতে থাকে, ঠিক আছে? সো 4টা অণু নিয়ে পানির অণু একটা হাইড্রোজেন বন্ড ফর্ম করলাম। হাইড্রোজেন ক্লোরাইড করে 2টা অণু নিয়ে, আর অ্যামোনিয়া দেখো, অ্যামোনিয়ার ক্ষেত্রেও এরকম 2টা অণুর মতন লাগে, ঠিক আছে? 2টা অণুর মতো লাগে, তাহলে এই দুইটা কি টাই হয়ে গেল না? তো যদি টাই হয়ে যায় তখন কি করতে হবে? টাই হয়ে গেলে তখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখতে হবে। দেখো হাইড্রোজেন ফ্লোরাইডে ফ্লোরিনের উচ্চ তড়িৎ ঋণাত্মক আর 2.1, 4 - 2.1, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.9। আর অ্যামোনিয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের কত 3, হাইড্রোজেনের 2.1, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.9। যার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি সে মোর আয়নিক, যে মোর আয়নিক তার বন্ধন হয় বেশি শক্তিশালী, তাহলে ওকে ভাঙতে বেশি তাপ দেওয়া লাগবে। দ্যাটস মিন আমার পানি থাকবে সবার আগে, পানির যেহেতু 4টা হাইড্রোজেন বন্ড, এদের 2টা, তাহলে পানি সবার আগে, তারপর এই দুইটার মধ্যে টাই হয়েছে। এখন তাহলে আমার হাইড্রোজেন ফ্লোরাইডের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি, তাহলে এদের মধ্যে এদের হচ্ছে আমার এটা বেশি শক্তিশালী, তাহলে স্ফুটনাঙ্ক বেশি। তারপর অ্যামোনিয়া, আর এটা তো হাইড্রোজেন বন্ড নাই, এ তো হচ্ছে যাযাবর, তাহলে এটা হচ্ছে সাজাই দিলাম। সো এই হচ্ছে আমার স্ফুটনাঙ্কের আরেকটা ক্রম। আশা করি তুমি বুঝতে পেরেছো। এইবার তোমার কাজ আমি বাসায় দিচ্ছি, এই কাজ বুঝে করবা। সেটা হচ্ছে গ্রুপ 15। গ্রুপ 15 কি? সেটা হচ্ছে NH3PH3, নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা। এই হচ্ছে তোমার বাড়ির কাজ। তুমি এখন এটারে সাজাও স্ফুটনাঙ্কের ক্রম অনুযায়ী। হাইড্রোজেন বন্ধন শক্তির ক্রম, তখন কি হবে? এটা তো স্ফুটনাঙ্কের ক্রমে সাজাইলাম। শক্তির ক্রম আগে আসবে হাইড্রোজেন ফ্লোরাইড, তারপর আসবে পানি, তারপর আসবে অ্যামোনিয়া। কেন ভাইয়া? এটা হাইড্রোজেন ফ্লোরাইডের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.9, পানির অণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত ভাইয়া? অক্সিজেন 3.5, হাইড্রোজেন 2.1, 1.4, আর অ্যামোনিয়ার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে 0.9। দ্যাটস মিন এই যে তড়িৎ ঋণাত্মকতার অর্ডারে সাজাবা হাইড্রোজেন বন্ড শক্তির ক্রম, ঠিক আছে? স্ফুটনাঙ্কের ক্রমে পানি আগে আসবে, কারণ 4টা পানির অণু নিয়ে একটা হাইড্রোজেন বন্ডের কাঠামো তৈরি করছে। এই হচ্ছে তোমার এখানকার ব্যাপার। এখন আসো হাইড্রোজেন বন্ডের প্রকারভেদ। সো হাইড্রোজেন বন্ডের প্রকারভেদের মধ্যে আমরা 2 প্রকার শিখবো। একটা হচ্ছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড,
একটা হচ্ছে আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ড। আন্তঃ আণবিক হাইড্রোজেন বন্ড কি? একটা অণুর মধ্যে হাইড্রোজেন বন্ড হয়েছে, দ্যাট মিন তুই একটা অণুর মধ্যেই হাইড্রোজেন বন্ডটা হবে। আন্তঃ আণবিক মানে কি? মানে আন্তঃ মানে কি অনেকগুলো অণুর মধ্যে, মানে একই ধরনেরই হবে বাট অনেকগুলো অণুর মধ্যে। অনেকগুলো পানির অণুর বন্ধন কেমন দেখলো না? পানির 4টা অণু নিয়ে হয়েছিল, অনেকগুলো অণুর মধ্যে যখন হাইড্রোজেন বন্ড হবে তখন সেটাকে বলবে আন্তঃ আণবিক। মনে রাখো যে আন্তঃ আণবিক মানে হচ্ছে একটা অণুর মধ্যে হাইড্রোজেন বন্ড কোনোভাবে হয়ে গেছে, একটা অণু জাস্ট নিবা। আর আন্তঃ আণবিক মানে ওই অণুটাই নিবা, পানির অণু অসংখ্য নিয়ে করবা। সো তাহলে আন্তঃ আণবিকের মধ্যে আমরা তো শিখছি, পানি শিখছি, হাইড্রোজেন ফ্লোরাইডে 2টা দিয়ে কইছে, অ্যামোনিয়া শিখছো, এই জিনিসগুলো। আর অন্তঃ আণবিকের মধ্যে আমাদের একটু অর্গানিক কেমিস্ট্রির জায়গাগুলো লাগবে, সেটা হচ্ছে অর্থো নাইট্রোফেনল, এটা একটা, এটা হচ্ছে অন্তঃ আণবিক। আর যখন এটা প্যারা নাইট্রোফেনল হয়ে যাবে তখন এটা হয়ে যাবে আন্তঃ আণবিক। এছাড়াও আমাদের অন্তঃ আণবিকের মধ্যে আছে হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, আর একটা আছে হচ্ছে স্যালিস্যালডিহাইড। একটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড আর একটা হচ্ছে স্যালিস্যালডিহাইড, এগুলো হচ্ছে তোমার অন্তঃ আণবিকে লাগবে। এখন আমরা যদি একটু এগুলো স্ট্রাকচার দেখে বুঝে নিই, নাইলে কিন্তু পরীক্ষার হলে একটু ভুল হয়। পানির অণুটা দেখছো, আন্তঃ আণবিক গুলো খুব ইজি। পানির অণুটা অলরেডি দেখছো, হাইড্রোজেন ক্লোরাইডের দেখছো, অ্যামোনিয়াটাও পারবা, 2টা অণু দিয়ে করবা। প্যারা নাইট্রোফেনল আর অর্থো নাইট্রোফেনল, এই দুটো একটু বোঝার চেষ্টা করি। প্রথম কথা লাস্ট থেকে আসো, ফেনল আছে, ফেনলের স্ট্রাকচার সবাই জানে, বেনজিন রিং, মাথার উপর OH, এটার নাম ফেনল। এখন বেনজিন রিং এর ডান সাইডে যে অংশটা আছে এটাকে বলে অর্থ, এই যে OH এর ডানে দুই পাশে আসে এটাকে বলে অর্থ, আর মাঝ বরাবর যেটা আছে এটাকে বলা হয় প্যারা। তার মানে আমার এটা আছে অর্থো নাইট্রোফেনল, তারপরে অর্থ পজিশনে নাইট্রো গ্রুপ দিতে হবে। তো অর্থ পজিশনে নাইট্রো গ্রুপ একটা দিয়ে দিলাম আমি, সেটা হচ্ছে NO2। সো NO2 যদি আমি এভাবে দিই, এই হচ্ছে NO2, ঠিক আছে। এই NO2 দেখো, এই যে হাইড্রোজেন যেটা আছে আর এই যে অক্সিজেন যেটা আছে, একটা অণুর মধ্যে মুখোমুখি অবস্থায় আছে, এই দুইটা এই যে ডট ডট হাইড্রোজেন বন্ড করে ফেলছে, ঠিক আছে। তার মানে এই দেখো তুমি অর্থো নাইট্রোফেনল পুরো আমার একটা যৌগ, এই যৌগে একটা অণুর মধ্যেই একটা অণুই তো নিছো, এর মধ্যে আমার হাইড্রোজেন বন্ড হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে আমার কি বন্ধন? অন্তঃ আণবিক। এবার আসো এই যৌগটাই প্যারা নাইট্রোফেনল আসবে, তাহলে এই হচ্ছে তোমার ফেনল, প্যারা অবস্থানে নাইট্রো গ্রুপ, সো নাইট্রো গ্রুপ NO2। দেখো এই OH কোথায় আর এইখানে H কোথায় আর এখানে O কোথায়, দুইটা কি পাশাপাশি আছে? নাই, কখনোই তাহলে নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড করতে পারবে না। যদি তোমাকে এখন হাইড্রোজেন বন্ড করতে হয় তাহলে কি করা লাগবে? দেখো আরেকটা অণু তোমাকে আনা লাগবে। কিভাবে? তুমি যদি এখানে NO দাও, এখানে O দাও, ওর দিকে হ্যাঁ O দিছো, তাহলে এবার তোমাকে যেটা করা লাগবে, এই যৌগের OH টা উল্টা করে এখানে লেখা লাগবে, OH উল্টা করে দাও, আর এই পাশে এখন এটা তখন নাইট্রো হয়ে যাবে। তো দুইটা অণু নিছো, এইবার তুমি এদের মধ্যে হাইড্রোজেন বন্ড করতে পারো। তার মানে প্যারা নাইট্রোফেনলে তোমার কি করা লাগলো? একটা অণুর মধ্যে হইলো না, দুইটা অণু নিয়ে করা লাগলো, তাই এইটা হয়ে যাবে ভাইয়া তোমার আন্তঃ আণবিক, ঠিক আছে। স্যালিসাইলিক অ্যাসিড আর স্যালিস্যালডিহাইড, সো স্যালিস্যালডিহাইড বা স্যালিসাইলিক অ্যাসিড সবই আগে ফেনল রাখবো, ফেনল দিলাম, এখানেও আমরা ফেনল দিলাম। সো স্যালিসাইলিক অ্যাসিড মানে কি? অ্যাসিড মূলক কি? COOH, সো COOH এখানে আমরা দিব, COO, COOH, ঠিক আছে, COOH। সো এই জায়গায় আমরা এই যে অক্সিজেন আর হাইড্রোজেনের মাঝে এই যে ডট ডট বন্ড, এটা একটা অণুর মধ্যেই হয়ে গেছে। আর স্যালিস্যালডিহাইড কি? CHO, তাহলে CHO কি? COO আর একটা H, তাহলে H টা এখানে দিব, আর এখানে OH টার H টা উপরে পাঠিয়ে দিলাম, এই যে নিজেদের মধ্যে আবার হাইড্রোজেন বন্ড করছে, তাহলে এই দুইটা হচ্ছে না অন্তঃ আণবিক, মানে ইন্ট্রা, হ্যাঁ, ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড, আর এটা হচ্ছে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড, এটা হচ্ছে
নিজেদের মধ্যে, ইন্ট্রামলিকিউলার, এটা হচ্ছে অসংখ্য অণু নিজেদেরই বাট অসংখ্য অণুর মধ্যে, তো এটা ইন্টারমলিকিউলার। সো ভাই হাইড্রোজেন বন্ড শিখছো, হাইড্রোজেন বন্ড কারা গঠন করে শিখছো, হাইড্রোজেন বন্ডের শক্তি মাত্রা শিখছো, স্ফুটনাঙ্ক শিখছো, চার লাগে কি আর কিছুই লাগে না। তো এই মোটামুটি আমাদের সবই মোটামুটি শেষ। এই অধ্যায়ের বেসিক্যালি আমরা সবগুলো টপিকই মোটামুটি কভার করলাম। এখন হাইড্রোজেন বন্ডে কিছু ব্রিফ দিব, নিজেরা একটু নোট করো এগুলো, ঠিক আছে? হাইড্রোজেন বন্ডের হচ্ছে গুরুত্ব, এটা দেখো হাইড্রোজেন বন্ড আছে বলে তুমি পানিকে তরল অবস্থায় পাচ্ছ। তো হাইড্রোজেন বন্ড আছে বলে তুমি পানিকে তরল অবস্থায় পাচ্ছ। কেন, কিভাবে? যে পানি আর H2S যদি তুমি কল্পনা করো, পানি আছে H2O আকারে, আর এর নিচের মৌল অক্সিজেনের নিচের মৌল সালফার দিয়ে তোমার হাইড্রোজেন সালফাইড গঠন হয়েছে, একটু আগে দেখছো। পানি থাকতেছে তরল অবস্থায়, হোয়ারেজ হাইড্রোজেন সালফাইড হয়ে যাচ্ছে গ্যাসীয় অবস্থায়। কারণ কি, এখানে আছে আমার হাইড্রোজেন বন্ড, এক্সট্রা একটা বন্ধন অ্যাড হচ্ছে, তাহলে এই বন্ধন ভাঙতে তোমার বেশি তাপ দেওয়া লাগতেছে। বেশি তাপ যদি দেওয়া লাগে তাহলে কক্ষ তাপমাত্রায় এটা থাকতেছে তরল। আর গ্যাসীয়, গ্যাসীয় মানে কি, এটা হচ্ছে সালফার আর এটা তড়িৎচন্দ্রতার পার্থক্য 0.4, 0.4 মানে এটা অপোলার, অপোলার মানে এর মধ্যে কি বন্ধন, ভ্যান ডার ওয়ালস ফোর্স, ভ্যান ডার ওয়ালস ফোর্স মানে কি এটা দুর্বল, দুর্বল বলে এটাকে অল্প তাপে সে গ্যাসে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে যদি হাইড্রোজেন বন্ডটা না থাকতো এখানে, তাহলে পানিকে তুমি কখনোই তরল অবস্থায় পাইতা না, এটাও গ্যাস হয়ে যেত। গ্যাস হলে তুমি বারবার এটাকে ঠান্ডা করে যদি খাইতে হতো, তাহলে তোমার খবর খারাপ হতো, তোমার আর অ্যাডমিশনের বা হচ্ছে একাডেমিকের প্রিপারেশন নেওয়া লাগতো না। সো এই জন্য পানি প্রকৃতিতে হাইড্রোজেন বন্ড আছে বলে পানি তরল অবস্থায় থাকে, এটা হচ্ছে একটা গুরুত্ব, ঠিক আছে? তো এই কোশ্চেনটাও মাঝে মাঝে আমাদের আসে। তো সালফার আমরা জানি যে এটা হচ্ছে কৌণিক, এরকম হচ্ছে এভাবে থাকে, আর পানি হচ্ছে এভাবে থাকে। তড়িৎচন্দ্রতার পার্থক্য এটা হচ্ছে 3.5, 2.1, 1.4, সো এটা হচ্ছে পোলার আর ওটা হচ্ছে অপোলার। পোলার এটা হাইড্রোজেন বন্ড আছে, এবং পোলার বলে এটা সমযোজী বন্ধনটা আস্তে আস্তে আয়নিকে যাচ্ছে, শক্তিশালী বন্ধন, ভাঙতে বেশি তাপ দেওয়া লাগে। এই কাহিনীগুলো বুঝে নিবা, আশা করি বুঝবা। এবার আসো হাইড্রোজেন বন্ড আমাদের কোথায় আছে, আমাদের যে ডিএনএ আছে, ডিএনএ, সেই ডিএনএ এর মধ্যে যে নাইট্রোজেনাস বেস আছে তার মধ্যেও হাইড্রোজেন বন্ধন আছে। তাহলে প্রথম যে উদাহরণটা করলাম সেটা হচ্ছে পানি তরল অবস্থায় আছে হাইড্রোজেন বন্ডের কারণে। সেকেন্ড উদাহরণ হচ্ছে আমাদের যে ডিএনএ আছে, ডিএনএ এর মধ্যে যে সিঁড়িগুলো পড়ছে না পেঁচানো পেঁচানো, এখানে যে নাইট্রোজেনাস বেস গুলো থাকে এখানে আমাদের হাইড্রোজেন বন্ড থাকে। কিভাবে, আমাদের যে অ্যাডিনিন আর থায়ামিন থাকে আর গুয়ানিন, সাইটোসিন আর গুয়ানিন থাকে, এদের মধ্যে না হাইড্রোজেন বন্ধন থাকে। আমরা এটা কিভাবে মনে রাখবো, সাইটোসিন ইংরেজি কোন অক্ষর, 3 নাম্বার অক্ষর ABC, তাহলে এদের মধ্যে ট্রিপল বন্ড, এদের মধ্যে ডাবল বন্ড। সো এইভাবে মনে রাখলেই ডান। সো ডিএনএ এর নাইট্রোজেন বেসে হাইড্রোজেন বন্ধন থাকে, এটা মনে রাখবো। এবার আসো আমাদের যে বরফ আছে, মেরু অঞ্চলে বরফ আছে, এদের মধ্যেও কিন্তু হাইড্রোজেন বন্ড থাকে। মেরু অঞ্চলে যে বরফ আছে, বরফের মধ্যেও কিন্তু আমার হাইড্রোজেন বন্ড থাকে। এবং মনে রাখবা আমাদের পানির দশা কি কি হইতে পারে, বরফ, তরল এবং কঠিন এবং গ্যাস। এই তিনজনের মধ্যে দুইজনে হাইড্রোজেন বন্ড থাকে, বরফে হাইড্রোজেন বন্ড থাকে, তরলেও হাইড্রোজেন বন্ড থাকে, কিন্তু গ্যাসে হাইড্রোজেন বন্ধন থাকে না। কারণটা হচ্ছে আমাদের বরফের মধ্যে হাইড্রোজেন বন্ড থাকার রিজন হচ্ছে যত কাছাকাছি অণুগুলো থাকবে হাইড্রোজেন বন্ডের শক্তি তত বেশি হবে। আমরা জানি বরফ কি কঠিন পদার্থ, কঠিন পদার্থের মধ্যে অণুগুলো বা অন্তঃআণবিক আকর্ষণ শক্তি কি অনেক বেশি। তো এই জায়গায় আমাদের অন্তঃআণবিক, পুরোটা লিখো, অন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা অনেক অনেক বেশি থাকে, অনেক অনেক বেশি থাকে। এই জায়গায় অল্প বেশি থাকে আর এই জায়গায় খুবই কম থাকে, অনেক দূরে দূরে থাকে। দ্যাটস মিন আমার বরফের হাইড্রোজেন বন্ডটা হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রং, তরলেরটা তার থেকে একটু কম, আর গ্যাসের তো হাইড্রোজেন বন্ড থাকেই না। তার মানে আমাদের যদি কখনো বলে যে আমাদের বরফ, তরল আর কঠিন, বরফ, তরল আর গ্যাসের মধ্যে হাইড্রোজেন বন্ডের শক্তি মাত্রা ক্রম, আমরা বলবো বরফে হাইড্রোজেন বন্ডের শক্তি সবচেয়ে বেশি, কারণ এর অণুগুলো খুব কাছাকাছি, কম্প্যাক্ট অবস্থায় আছে, অন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি। দ্যাটস মিন এখানে আমার বরফ হচ্ছে হাইড্রোজেন বন্ড ফর্ম করে, এবং বরফ হাইড্রোজেন বন্ড ফর্ম করে বলে মেরু অঞ্চলের বরফগুলো একসাথে জমাট বেঁধে আছে, তারা কিন্তু গলে যাচ্ছে না, যার ফলে আমাদের প্রকৃতির যে ভারসাম্যটা বজায় থাকতেছে। সো এই হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ডের ব্যাপারগুলো। ডিএনএ অণু, তারপরে আমাদের হচ্ছে পানি তরল থাকতেছে, বরফ কঠিন আকারে থাকতেছে। 4 নাম্বার হচ্ছে আমাদের প্রোটিনের মধ্যে অ্যামাইড বন্ধন থাকে। প্রোটিনের মধ্যে কি থাকে, প্রোটিনের মধ্যে যে অ্যামাইড বন্ধন থাকে,
অ্যামাইড বন্ধনের মধ্যে আমাদের হাইড্রোজেন বেস থাকে, মানে হাইড্রোজেন বন্ধন থাকে। যেমন এই যে বন্ড CONH, সো এটাকে অ্যামাইড বন্ধন বলে। এই অ্যামাইড বন্ধনের মধ্যে আমাদের হাইড্রোজেন বন্ধন থাকে। হাইড্রোজেন বন্ধন কিন্তু আমাদের, তার মানে আমাদের প্রোটিনের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড আছে, অ্যামাইনো অ্যাসিড গুলো অ্যামাইড বন্ধন দিয়ে যুক্ত, এর মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে। তোমরা হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব অপরিসীম, আশা করি তোমরা বুঝছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস এই পর্যন্তই, শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।